আসসালামু আলাইকুম। আমরা আজকে একটু চেষ্টা করব গুগল অ্যানালিটিক্স কোর সম্পর্কে জানার জন্য আর কি। এটা কি, কেন করা হয়, গুগল অ্যানালিটিক্স কোর থেকে আসলো জিনিসটা। তো প্রথমে আমরা একটু গুগল অ্যানালিটিক্স সম্পর্কে জানি। গুগল অ্যানালিটিক্স হলো গুগলের একটা প্ল্যাটফর্ম, সিস্টার কনসার্ন বলতে পারেন। এই অ্যানালিটিক্স প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপের বা মোবাইল অ্যাপের ডাটা কালেক্ট করতে পারি এবং সেই কালেক্টেড ডাটা অ্যানালাইসিস করতে পারি এবং অ্যানালাইসিস করে সেটা থেকে একটা রিপোর্ট তৈরি করতে পারি, যে রিপোর্টটা বিজনেস ডিসিশন নিতে আপনাকে হেল্প করবে। তো গুগল অ্যানালিটিক্স ফোর প্রথমে আসা হলো গিয়ে আপনার ইউনিভার্সাল অ্যানালিটিক্স নামে ছিল আর কি, অ্যানালিটিক্স ফোর এর আগে। তো ইউনিভার্সাল অ্যানালিটিক্সটা আপনার 2023-এর জুলাইয়ের 1 তারিখ থেকে ইয়ে হয়ে যায় আর কি, ডেপ্রিকেটেড হয়ে যায়। তারপরে এই যারা আগে ইউনিভার্সাল অ্যানালিটিক্স ইউজ করতো তারা মাইগ্রেট করে গুগল অ্যানালিটিক্স ফোরে চলে আসে। তো এখানে কিছু ব্যাপার আছে, অত ডিটেলস জানার দরকার নেই, ছোট্ট কয়েকটা জিনিস আমরা একটু জানি। ইউনিভার্সাল অ্যানালিটিক্স মূলত কাজ করতে হলো গিয়ে সেশন বেসিস, আর জিএফ ওর কাজ করা হলো ইভেন্ট বেস। ইউনিভার্সাল অ্যানালিটিক্সে আপনার প্রাইভেসিটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হতো না, বাট জিএফ এর প্রাইভেসিটাকে খুব গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, এই দু একটা জিনিসই আমরা জানি। আর তেমন কিছু থিওরিটিক্যাল এখানে জানা নেই। গুগল অ্যানালিটিক্স এর থ্রুতে আপনি ওয়েবসাইটের স্ট্যান্ডার্ড ইভেন্টও ট্র্যাক করতে পারবেন। স্ট্যান্ডার্ড ইভেন্ট বলতে এখানে আমরা যদি একটু যাই, ওদের অফিসিয়াল কিছু ডকুমেন্টেশন আছে, আপনি জাস্ট লিখবেন যে জিএ ফোর স্ট্যান্ডার্ড ইভেন্ট, এক্স্যাক্টলি এটা লিখলেই হবে। লিখলে আপনাকে একদম প্রথমেই সার্চ রেজাল্টের মধ্যে যেটা আসবে, রিকমেন্ডেড ইভেন্টস অ্যানালিটিক্স হাউস, এখানে গেলে আপনি দেখতে পাবেন কোনগুলাকে গুগল অ্যানালিটিক্স ফোর স্ট্যান্ডার্ড ইভেন্ট বলে লেবেল করে। এখানে যে কোনো একটাতে আপনি ক্লিক করলে পরবর্তী একটা পেজে নিয়ে যাবে, ওখানে আপনি আরো লিস্টেড ইভেন্ট পাবেন। এই যে এগুলা সব ওরা স্ট্যান্ডার্ড ইভেন্ট বলতেছে, যে ডান দিকে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, এগুলো হলো গিয়ে স্ট্যান্ডার্ড ইভেন্ট। এর বাইরেও আপনি চাইলে, ফর এক্সাম্পল আমি যদি আমাদের ওয়েবসাইটটাতে যাই, এই লিস্টেড ইভেন্ট গুলোর বাইরে যে ইভেন্ট আছে বা আপনি ট্র্যাক করতে চান আপনার বিজনেসের ধরন অনুযায়ী, ওগুলাকে কাস্টম ইভেন্টস বলা হয়। এই যে একটু খেয়াল করেন, আহ এখানে ধরেন যে অ্যাড টু কার্ট, এই অ্যাড টু কার্টটা একটা স্ট্যান্ডার্ড ইভেন্ট। এবং আপনি যে এই একটা প্রোডাক্ট ভিউ করলেন, প্রোডাক্টকে জিএফও বলে আইটেমস। তো ভিউ আইটেম বলা হয়, একটা প্রোডাক্ট যখন ভিউ করেন সেটা জিএফও বলে ভিউ আইটেম। বিভিন্ন প্ল্যাটফর্ম অনুযায়ী এটার নাম ভিন্ন হয় ইভেন্টের। হ্যাঁ, তো যেগুলা এখানে লিস্টেড না বা স্ট্যান্ডার্ড ইভেন্টের মধ্যে পড়ে না, তাদেরকে বলা হয় কাস্টম ইভেন্ট। ফর এক্সাম্পল এই শপ নাও বাটন, এখানে কিন্তু শপ নাও বাটন নামে কোনো ইভেন্ট লিস্ট করা নাই। সো এটাকে বলা হয় হলো কাস্টম ইভেন্ট। এখন এই ইভেন্টের নামগুলোর দিকে যদি আমরা একটু খেয়াল করি, দেখেন এটা বলা হয় নেমিং কনভেনশন। জিএফও প্রত্যেকটা ইভেন্টকে কিভাবে নামকরণ করে একটু দেখেন। এখানে তিনটা ওয়ার্ড মিলে একটা ইভেন্টের নাম হচ্ছে অ্যাড পেমেন্ট ইনফো। প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে দেখেন একটা আন্ডারস্কোর দেওয়া আছে, এবং প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু দেখেন স্মলার কেসে আছে, ব্লক লেটারে নাই। সো তেমনি করে আপনি যখনই কাস্টম ইভেন্টের নামকরণ করবেন, তখন এই শপ নাও বাটনটারও কিন্তু এই যে শপ এবং নাও এই দুইটার মাঝখানে একটা আন্ডারস্কোর ইউজ করবেন। না করলেও সমস্যা নেই, বাট এটা একটা নেমিং কনভেনশন বা এটা একটা স্ট্যান্ডার্ড। শপের একটা, এবং প্রত্যেকটা লেটার ছোট হাতের হবে, নাও এর প্রত্যেকটা লেটার ছোট হাতের হবে, এইটা। এখন আসেন এই ইভেন্ট আমরা যেহেতু অলরেডি কনভার্সন এপিআই দেখে আসছি, অন্য একটা প্ল্যাটফর্মের জন্য কাজ করতেছি, ইভেন্ট ট্র্যাক করব। তো আমরা কিছু জিনিস অলরেডি জানি, যে আমরা প্রত্যেকটা ইভেন্টের সাথে ইভেন্ট রিলেটেড ডাটা, যেগুলো আমরা প্যারামিটার বলি, এই প্যারামিটার্স একসাথে বলা হয় পেলোড। সেগুলো জানি যে পেলোডটা পাঠাইতে হয়। ফর এক্সাম্পল আপনি ভিউ আইটেম, এই ভিউ আইটেমের সাথে জিএফও সাজেস্ট করে আপনি প্যারামিটার্স পাঠান এই তিনটা, কি কি? কারেন্সি, ভ্যালু, অ্যান্ড আইটেমস।
এখন আপনি বলতে পারেন ভাই, স্ট্যান্ডার্ড ইভেন্টের ক্ষেত্রে তো জিএফ বলে দিছে যে পেলোড কি কি থাকবে বা প্যারামিটারস কি কি থাকবে, তাহলে কাস্টম ইভেন্টস এর ক্ষেত্রে আমি কি কি পাঠাবো? কাস্টম ইভেন্টস এর ক্ষেত্রে আপনি আপনার বিজনেস এর প্রয়োজন অনুযায়ী পাঠাইতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে কিছু জিনিস আছে। এই যে স্ট্যান্ডার্ড ইভেন্টের সাথে প্যারামিটার গুলা, এগুলা অলরেডি রেজিস্টার্ড টু গুগল অ্যানালিটিক্স। আমরা একটু গুগল অ্যানালিটিক্স analytics.google.com, এই যে প্ল্যাটফর্মটা, এখানে স্ট্যান্ডার্ড ইভেন্টের সাথে যে প্যারামিটার গুলো আমরা পাঠাচ্ছি, ফর এক্সাম্পল ভিউ আইটেমের সাথে কারেন্সি, ভ্যালু এন্ড আইটেমস, এগুলো অলরেডি রেজিস্টার্ড টু গুগল অ্যানালিটিক্স। বাট আপনি যখন কাস্টম ইভেন্ট ট্র্যাক করতেছেন, কাস্টম ইভেন্ট বলতে এই যে বললাম সব না হইতে পারে, আপনি এই যে সার্টিফাইড অর্গানিক এইটাতে ক্লিক করলে সেটা ট্র্যাক করতে চাচ্ছেন, এইটাও একটা কাস্টম ইভেন্ট, বিকজ এটা স্ট্যান্ডার্ড ইভেন্টের মধ্যে ইনক্লুডেড না। সো এগুলোর সাথে আপনি বিভিন্ন ধরনের প্যারামিটার পাঠাতে পারেন। ফর এক্সাম্পল, যে বাটনের কি টেক্সট ছিল, এই বাটনটা কোন পেজে আছে, বা এই বাটনের ইউআরএল কি আছে। এটা, এই বাটনটা শুধু এই বাটনই তো না, এই বাটনে ক্লিক করলে একটা অ্যাকশন সংঘটিত হয়। এই বাটনে ক্লিক করলে হয়তো আপনাকে অন্য আরেকটা পেজে নিয়ে যেতে পারে। তো অন্য আরেকটা পেজে যাওয়ার জন্য তো এটার ব্যাক এন্ডে একটা ইউআরএল কাজ করে। সেই ইউআরএলটা কি, সেটাও তো আপনি পাঠাইতে পারেন। তো এগুলা তো জিএফও রেজিস্টার্ড না, সেগুলো আপনাকে রেজিস্টার্ট করতে হবে। কিভাবে রেজিস্টার্ট করবেন, রেজিস্টার্ট না করলে কি প্রবলেম, করলে আপনাকে কিভাবে হেল্প করবে, এগুলো আমরা ইন ডিটেলস এ জানবো ইনশাআল্লাহ। সো আমরা প্রথমে স্ট্যান্ডার্ড ইভেন্ট গুলো কিভাবে ট্র্যাক করতে হয় আমরা ওইটা একটু দেখবো। মানে ট্র্যাক করে সেগুলো আমরা পাঠাবো কোথায়, আমাদের এই গুগল অ্যানালিটিক্স ফোরে। আর আমরা ডকুমেন্টেশন ফলো করব, একদম অফিসিয়াল যে ডকুমেন্টেশনটা আছে GA4 এর বা গুগল অ্যানালিটিক্স ফোরে, সেই ডকুমেন্টেশনটা আমি ফলো করবো। তো উই আর স্টার্টিং উইথ স্ট্যান্ডার্ড ইভেন্ট ট্র্যাকিং, অ্যান্ড আমরা সেই জিনিসটা করবো হলো গিয়ে গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদেরকে করতে হবে হলো গিয়ে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটাকে গুগল অ্যানালিটিক্স কোরের সাথে কানেক্ট করতে হবে। কানেক্ট না করলে তো আমরা ডাটাটা কিসের মাধ্যমে পাঠাবো? So, আমরা অলরেডি জানি কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারকে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হয়। নাও দ্যাট আমরা ওয়েবসাইট থেকে ডাটা গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে ট্র্যাকিং করে সেই ডাটাটা গুগল অ্যানালিটিক্স করে পাঠাবো। তো পাঠানোর জন্য আমাদের একটা ব্রিজ তৈরি করতে হবে বা একটা কানেকশন তৈরি করতে হবে, যেটাকে আমরা ইন্টিগ্রেশন বলি ইংলিশ। তো আমরা যেটা করব, আমাদের অলরেডি একটা এখানে স্ট্রিম তৈরি করা আছে, বাট এগেইন আমরা ধরে নিচ্ছি যে আমরা জানি না বা আমরা কখনো দেখি নাই, সেজন্য আমরা একদম গোড়ার থেকেই দেখবো, মানে শুরু থেকেই দেখবো। তো সেটার জন্য আপনাকে কি করতে হবে, ধরেন যে আপনি যখন এই ধরেন এখানে এসে আপনি ভিজিট করেন, প্রথমে analytics.google.com এখানে আসলেন, আপনাকে একদম হোম পেজে নিয়ে আসবে গুগল অ্যানালিটিক্স এইখানে। একটু সময় নিচ্ছে। ধরেন আমার আগে অ্যাকাউন্ট করা আছে বলে এই অবস্থায় নিয়ে আসছে, মানে গ্রিন ব্যানার নামে আগে করা ছিল। তো আমাদের যদি এরকম করা থাকা কোনো গুগল, সরি, জিমেল অ্যাকাউন্ট দিয়ে গুগল অ্যানালিটিক্সে আসি, তখন এই একটা ইন্টারফেস আমরা পাবো। বাট যদি একদমই করা না থাকে, একটা ডিফারেন্ট ইন্টারফেসে আমরা থাকবো। সেই ইন্টারফেসটা কি আমরা যদি একটু দেখার চেষ্টা করি, নট শিওর যে আমার এরকম কিছু আছে কিনা, বাট দেন অ্যাগেন আমি একটু ট্রাই করে দেখি। আহ, মনে হয় না আছে। সরি, আমার মনে হয় ওরকম নাই। সো আমরা করা আছে এরকম অ্যাকাউন্ট ধরে নিয়ে আমরা কাজ করবো আর কি, ধরেন চালাচ্ছি এটা ফ্রেন্ড গ্রুপ, এখানেও করা আছে, তো কিছু করার নেই, দেখতে হবে। যেটা করতে হবে আমাদের, প্রথমে এই যে এডমিন একদম কর্নারে সেটিংস এর একটা বাটন আছে, এটাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন একদম উপরে ক্রিয়েট লেখা আছে। এখানে দুইটা অপশন আছে, একটা হলো অ্যাকাউন্ট, একটা হলো প্রপার্টি। অ্যাকাউন্ট দিয়ে এখানে যেটা বোঝাচ্ছে,
একদম সেম টু বা সিমিলার টু গুগল ট্যাগ ম্যানেজার। আমরা যখন অ্যাকাউন্ট করতে যাই আমরা কি কি পাই? প্রথমে অ্যাকাউন্ট পাই এন্ড দেন আমরা কন্টেইনার পাই। তো গুগল অ্যানালিটিক্সও অ্যাকাউন্টের স্ট্রাকচারটা এরকম, প্রথমে হলো একটা জিমেইল অ্যাকাউন্ট, ওই জিমেইলের আন্ডারে আপনি একটা গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট করবেন, দেন হলো কি আপনি অ্যাকাউন্ট করতে পারেন একটা ওই অ্যাকাউন্টের আন্ডারে প্রপার্টি। তো আমরা যদি রিয়েল লাইফের সাথে কানেক্ট করার চেষ্টা করি এখানে, ফর এক্সাম্পল এখানে ধরেন বসুন্ধরা গ্রুপ। তো বসুন্ধরা গ্রুপ হলো কি এখানে একটা অ্যাকাউন্ট হতে পারে। এখন বসুন্ধরা গ্রুপের কিন্তু অনেকগুলো সিস্টার কনসার্ন আছে। ওরা টিস্যু বিক্রি করে, ওরা আটা বিক্রি করে, ওরা ময়দা বিক্রি করে। বসুন্ধরা হলো এখানে অ্যাকাউন্ট হিসেবে ধরবেন। আর প্রপার্টি গুলো হলো এই যে বসুন্ধরার সিস্টার কনসার্ন গুলো আছে, ওগুলোর জন্য প্রত্যেকটা আলাদা আলাদা করে আপনি তৈরি করবেন। ফর এক্সাম্পল আমাদের এখানে আমরা ধরে নিচ্ছি গ্রিন ব্যানানা কি একটা ফ্রুট, এখানে হলো ট্রেন্ড লুপ। ধরেন ট্রেন্ড লুপ হলো একটা অ্যাপারেল বিজনেস। তো আমি ধরে নিচ্ছি এর জন্য আমরা একটা অ্যাকাউন্ট করব, এবং পরবর্তীতে এই অ্যাকাউন্টের এগেইনস্টে আমাদের অনেকগুলো বিজনেস হবে বা আছে। তো আমরা এখানে ধরে নিলাম যে ট্রেন্ড লুপ, ট্রেন্ড লুপ গ্রুপ অফ কোম্পানিজ, গ্রুপ অফ কোম্পানিজ এটা ধরে নিলাম। 10 টাকা। এখানে যা আছে আমরা, তো এখানে দেখেন কিছু জিনিস আছে আমরা একটু দেখে নিই। তো বলতেছে যে অ্যাকাউন্ট ডেটা শেয়ারিং সেটিং, আপনি কি ডেটা গুগল প্রোডাক্ট এন্ড সার্ভিসের সাথে শেয়ার করতে চান কিনা, যেগুলো পরবর্তীতে গুগল তার বিভিন্ন বিভিন্ন ধরনের রিসার্চ করবে, বা প্রোডাক্ট ডেভেলপমেন্টে যখন যাবে তখন এই ডেটাগুলো ইউজ করবে। দিতে চান, শেয়ার করতে চান কিনা, ওরা পারমিশন দিচ্ছে, আপনি চেক মার্ক দিয়ে দিলে ওরা শেয়ার করবে। এখানে এটাই বলছে, শেয়ার ইউর গুগল অ্যানালিটিক্স ডাটা উইথ গুগল টু হেল্প ইমপ্রুভ গুগলস প্রোডাক্টস এন্ড সার্ভিসেস। আমি চাই না আমার ডেটা শেয়ার করতে, বিকজ এগুলো আমার ক্লায়েন্টের জেনারেটেড ডাটা। তো বলতেছে যে মডেলিং এন্ড মডেলিং কন্ট্রিবিউশনস এন্ড বিজনেস ইনসাইট, এইগুলা আপনি শেয়ার করতে চান কিনা। আর বিভিন্ন মডেলিং তৈরি যখন করবে তখন টেকনিক্যাল সাপোর্টের জন্য শেয়ার করবেন, রিকমেন্ডেশন ফর ইউর বিজনেস। এখানে বলছে give Google access to your Google Analytics account data, including account users and configuration data, product spending। এগুলা যা আছে থাকুক, আমরা এগুলা ধরলাম না, এগুলা করে নিলাম। আমরা নেক্সটে ক্লিক করলাম। এখানে বলতেছে ঠিক আছে, তোমার গ্রুপ অফ কোম্পানি একটা দাঁড় করাইলা, কিন্তু সেটার আন্ডারে কি বিজনেস করবা সেই বিজনেসের একটা নাম দাও। তো আমাদের এখানে ধরেন এই যে ট্রেন্ড লুপ, এটা অ্যাপারেল দিলাম আমরা, ট্রেন্ড লুপ অ্যাপারেল বিজনেস, এটা আমাদের অ্যাপারেল দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে ওরা বলছে রিপোর্টিং টাইম জোন, এটা আপনি যা দিবেন এটা কিন্তু আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না। তো বি ভেরি কেয়ারফুল যে আপনার বিজনেসটা কোন এরিয়াতে অপারেট করতেছেন। ফর এক্সাম্পল বাংলাদেশে অপারেট করতেছেন আপনি, সেক্ষেত্রে আপনি বাংলাদেশ চুজ করে দিবেন। বাংলাদেশ চুজ করে দিলাম। এখন এখানে আপনার ওয়েবসাইটে কোন কারেন্সি আছে, আমার অর্গানিক ফুডে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট ডলারে আছে। সো আমরা এখানে ডলার দিয়ে দিব। যদি আপনি দেখেন যে বিডিটি তে আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট গুলা লিস্ট করা আছে, তাহলে আপনি বিডিটি দিবেন। এখানে মনে হয় বিডিটি লিস্ট করা নাই বা টাকা লিস্ট করা নেই, বাংলাদেশি টাকা আছে, সরি, হ্যাঁ বাংলাদেশি টাকা লিস্ট করা আছে, আপনি বাংলাদেশি টাকা দিবেন। যেহেতু আমাদের ওয়েবসাইটটা আছে হলো গিয়ে ইউএসডি তে, সো উইল কিপ ইট ইন ইউএসডি। ঠিক আছে, ডলার নাম মনে হয় আছে। ইউনাইটেড স্টেটস। আমরা একটু নিচে মেনুয়ালি স্ক্রল করে যাই, দেখি কি আছে এখানে। ইউএস ডলার, ইউএস ডলার রেখে দিলাম, দিয়ে আপনার নেক্সট ক্লিক করবেন। এখানে বলতেছে আপনার বিজনেসের কিছু ডিটেলস ওরা চাচ্ছে, বিকজ আপনার এই ইনফরমেশনই কিন্তু পরবর্তীতে ওরা বেঞ্চমার্ক ক্রিয়েট করবে। বেঞ্চমার্ক কি, ধরেন আহ, যে আপনি অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে বিজনেস করতেছেন, এই অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে যারা ইন্টারেস্টেড, যে ট্রাফিক গুলা আসে, সেই ট্রাফিক গুলা একটা ওয়েবসাইটে এসে কতক্ষণ থাকে, বাউন্স রেট কত, এঙ্গেজমেন্ট রেট কি, এই জিনিসগুলো কিন্তু একটা স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড কিন্তু আমাদের দেয়া বা বিভিন্ন বিজনেস ওনারদের দেয়া ইনফরমেশনের বেসিসে কিন্তু এই বেঞ্চমার্ক গুলা তৈরি হয়। আপনি আজকে যা দিবেন এগুলো পরবর্তীতে বেঞ্চমার্ক হয়ে থাকবে। তো এইখানে আমরা যদি সঠিক ইনফরমেশন দেই, আমরা পরবর্তীতে কিন্তু
যখন রিপোর্ট জেনারেট করব ওই রিপোর্টে কিন্তু আমরা সঠিকভাবে পাবো। আপনি ধরেন এখানে ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিলেন আর্টস এন্ড এন্টারটেইনমেন্ট, কিন্তু আপনি অ্যাপারেল বিজনেস করতেছেন, সেক্ষেত্রে আপনি রিপোর্ট যখন করতে যাবেন তখন কিন্তু বেঞ্চমার্কে আপনি রিপোর্ট সঠিকভাবে পাবেন না, কারণ ওরা স্ট্যান্ডার্ড ধরবে হলো কি, ধরেন এখানে বাউন্স রেট 60%, কিন্তু অ্যাকচুয়ালি আপনার অ্যাপারেল বিজনেসের জন্য বাউন্স রেট হলো 50%। তাহলে আপনি রং রিপোর্ট তৈরি করতেছেন। তো আপনাকে এটা একটু সঠিকভাবে দিতে হবে। ধরেন আপনি কি করতেছেন, আহ কাপড় চোপড় নিয়ে বিজনেস করেন, তো সেক্ষেত্রে আপনার অ্যাপারেল থাকলে অ্যাপারেল দিবেন, ক্লোদিং থাকলে ক্লোদিং দিবেন, দেখেন ক্লোদিং আছে কিনা, অথবা যদি না থাকে তাহলে আপনি শপিং দিবেন, এখানে শপিং দিয়ে দিলাম আমরা। বা আরো একিউরেট যদি কিছু থাকে সেটা আপনি দেওয়ার চেষ্টা করবেন একটু নিচে গিয়ে, ইন্ডাস্ট্রি, ফাইন্যান্স, হেলথ, হোম এন্ড গার্ডেন, ইন্টারনেট, জব, এডুকেশন, অনলাইন কমিউনিটিস, পিপল এন্ড সোসাইটি, রেফারেন্স, শপিং। আমি দেখতে পাচ্ছি যে শপিংটার মধ্যে নেই। ওকে আর কি, হুম। তো এখানে আপনার বিজনেসের সাইজটাও দেওয়ার চেষ্টা করবেন, ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্ট এটা জেনে নেবেন। ধরেন আমি স্ক্রিনে দিয়ে দেবো, নেক্সট ক্লিক করলাম। বিজনেস অবজেক্টিভ, আপনি বিজনেসে মূলত কি, আপনি প্রোডাক্ট সেল করেন নাকি সার্ভিস সেল করেন, যে সার্ভিসে আপনি মূলত লিড কালেক্ট করে থাকেন, কোনটা করেন? এখানে আপনার দেখেন প্রথম চারটা ক্যাটাগরি আছে যেগুলা মোটামুটি সবকিছু কভার করে। তো এখানে আপনি চাইলে এগুলো দিতে পারেন, অথবা আপনি যদি লাস্টেরটা সিলেক্ট করেন তাহলে দেখা যায় যে আপনি পরবর্তী রিপোর্ট তৈরি করতে গেলে আপনি আপনার মতো করে চয়েস দিতে পারবেন আর কি, ঠিক আছে। অলওয়েজ এই লাস্টেরটা করতে পারেন, বাট আপনি চাইলে বাকিগুলো করতে পারেন। মানে ক্রিয়েটিভ ক্লিক করলাম, এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশনস আছে যেগুলো তাদের প্ল্যাটফর্ম ইউজ করতে গেলে আমাদেরকে কমপ্লাই করতে হবে। তো আমরা আই অলসো অ্যাকসেপ্ট দিয়ে অ্যাকসেপ্ট করে দিলাম, ঠিক আছে। সো ওরা এখানে বলছে তুমি যে ডাটা কালেক্ট করবে, কোত্থেকে ডাটা কালেক্ট করবে? আমাদের ডাটা পয়েন্ট ওয়েবসাইট, যেটা ওরা সংক্ষেপে বলতেছে হলো ওয়েব। ওয়েব সিলেক্ট করে বলতেছে ঠিক আছে তুমি ওয়েবসাইট থেকে কালেক্ট করবা, তাহলে তোমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দাও। অ্যাড্রেসটা তোমাকে অবভিয়াসলি দিতে হবে এইচটিটিপিএস ছাড়া, বিকজ তারা অলরেডি লিস্ট করে দিছে এটা। তো আমরা বাকিটুকু কপি করে নিয়ে আসি। হ্যাঁ, বলতেছি যে তোমার এই স্ট্রিমের একটা নাম দাও। আমি বলতেছি ঠিক আছে, অর্গানিক বেজ, অর্গানিক ফুড। এটা আপনি আপনার ওয়েবসাইটের নাম অনুযায়ী বা নামের সাথে সাদৃশ্যপূর্ণ এরকম একটা নাম দিয়ে দিন। দিয়ে এখানে আরো কিছু জিনিস আছে, আপনি চাইলে এখান থেকে যে ফোর বাই ডিফল্ট কিছু ইভেন্ট কালেক্ট করে, যেটা করে এনহেন্স মেজারমেন্ট বলে আর কি। এখানে এই যে কিছু এখানে আপনি দেখতে পান, আর বাকিগুলো এই ফোর মোড়ে ক্লিক করলে ওরা দেখাবে কি কি কালেক্ট করে। পেজ ভিউজ, স্ক্রলস, আউটবাউন্ড ক্লিক, সাইট সার্চ। পেজ ভিউ কি, আপনি ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ, একটা ওয়েবসাইট তো অনেকগুলো পেজের সমন্বয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়। এভরিথিং এ গেলে আপনি একটা পেজ পাবেন, গ্রোসারিতে গেলে আপনি একটা পেজ পাবেন, জুসে গেলে একটা পেজ পাবেন, অ্যাবাউট একটা পেজ, কন্ট্যাক্ট একটা পেজ। এই যে প্রত্যেকটা নেভিগেশন বারের যেই প্রত্যেকটা মেনুতে আপনি ক্লিক করে করে যাচ্ছেন, এগুলো প্রত্যেকটা একটা পেজ বলে। এই প্রত্যেকটাতে গেলে একটা করে পেজ ভিউ কাউন্ট হয়। তো এটা তো আমরা সাধারণত যেটা করি জিটিএম দিয়ে আমরা এই জিনিস ট্র্যাক করে থাকি। আমরা ওয়েব হোস্টেড বা জিপিএম, গুগল অ্যানালিটিক্স যেগুলো নিজে থেকে কানেক্ট করে ওগুলো আমরা চাই না। তো আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে সেটিং এ ক্লিক করে আমরা অফ করে দিতে পারি। পেজ ভিউটা আপনি চাইলেই অফ করতে পারবেন না, এটা অনই থাকবে সবসময় ব্রাউজার হিস্টরি। বাকি যে জিনিসগুলো আছে আমরা স্ক্রলসটাও ম্যানুয়ালি কালেক্ট করতে পারি। এখান থেকে আমরা এটা কালেক্ট করবো না, আমরা ম্যানুয়ালি করব, সেটা গুগল ট্যাগ ম্যানেজার থ্রুতে করবো। আউটবাউন্ড ক্লিক মানে হলো আপনার নিজের ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইটে যদি আপনার ওয়েবসাইটে দেয়া লিঙ্কে ক্লিক করে যান, সেটাকে ওরা আউটবাউন্ড ক্লিক। আর অন্য কোনো একটা ওয়েবসাইটের থেকে কোনো একটা বাটনে ক্লিক করে যখন আপনার ওয়েবসাইটে আসতেছেন তখন সেটাকে বলা হয় ইনবাউন্ড ক্লিক বা ইনবাউন্ড লিঙ্ক বলা হয়। হ্যাঁ। তো এই জিনিসগুলো আমরা জিটিএম দিয়ে কালেক্ট করবো, বিকজ ওখানে আমরা অনেক ডাটা কালেক্ট করতে পারবো, আমাদের অনেক কন্ট্রোল থাকবে। তো এগুলো আমরা অফ করে দিতে পারি। সাইট সার্চ, এখানে আমরা কিছু জিনিস আহ, করতে পারি। ধরেন ফর এক্সাম্পল সাইট সার্চ সাধারণত ও কি কি ক্ষেত্রে কাউন্ট করবে। ধরেন আপনার ওয়েবসাইটে আপনি যখন এভরিথিং এ যাচ্ছেন, এখানে কিছু সার্চ বক্স থাকে প্রত্যেকটা ওয়েবসাইটে। অনেক প্রোডাক্ট থাকলে বা সার্ভিস থাকলে সেগুলো আপনি ম্যানুয়ালি কালেক্ট করতে পারেন, হ্যাঁ।
যে এই সার্চ বক্সে কি লিখে মানুষ সার্চ করতেছে। আমাদের এখানে যদি আমরা এই যে পিনাট লিখে সার্চ করি, ইউআরএলটার দিকে আপনি একটু খেয়াল করেন। এই যে দেখেন আমার ওয়েবসাইটের ইউআরএল এর সাথে একটা কোশ্চেন মার্ক দিয়ে একটা পেজ প্যাথ বা ইউআরআই অ্যাড হয়েছে অ্যাস দিয়ে, যেটাকে আমরা মানে পাচ্ছি এখানে। অ্যাস দিয়ে সাধারণত এখানে আমাদের এই সার্চ কোয়ারিটাকে বোঝাচ্ছে আর কি। আর এখানে সার্চ টার্ম যেটা, সেটা হলো আমরা পিনাট ইউজ করছি। তো জিএফ4 নিজে থেকে কিছু জিনিস লিস্ট করে দিচ্ছে যে কোন কোন ক্ষেত্রে ও কালেক্ট করবে। ও কিউ কালেক্ট করতেছে যখন আপনার সার্চ কোয়ারিটা এস দিয়ে হয়, তখন ও কালেক্ট করবে। কিউ দিয়ে যখন হয় তখন কালেক্ট করবে এই কোয়ারি প্যারামিটারটা। আবার কিছু কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে কোয়ারি প্যারামিটারটা থেকে সার্চ নামে, কিছু কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে কোয়ারি নামে থাকে, কিছু কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে কিওয়ার্ড থাকে। ধরেন এখানে যা লিস্ট করা আছে এইগুলো আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে একটাও ইউজ, সেক্ষেত্রে আপনাকে যেটা হবে, ধরেন ফর এক্সাম্পল আপনার ক্ষেত্রে আপনি এখানে দিচ্ছেন হবে একদম পুরা সার্চ কোয়ারি প্যারামিটার একবারে পুরোটা আছে। এটা ডেভেলপার যখন ওয়েবসাইট তৈরি করতেছে তখন সে তার মতো করে দিতে পারে। তো এইটা তো আপনার এখানে দেয়া নাই, সেক্ষেত্রে কি করবেন? জাস্ট একটা কমা দিয়ে আপনি আপনারটা এখানে বসেন। আপনি চাইলে এইটাও অফ করে দিতে পারেন, এটা আপনার প্রয়োজন নেই। তো আমরা রাখলাম এটা, কোনো সমস্যা নেই। ফর্ম ইন্টারাকশনটা অলওয়েজ অফ করে দেওয়ার চেষ্টা করুন, যদি না অনেক বিঘ্ন ঘটায়। ভিডিও এঙ্গেজমেন্টও আমরা জিডিএমএর থ্রুতে কালেক্ট করবো। ফাইল ডাউনলোড, এগুলো আমরা জিডিএমএর থ্রুতে কালেক্ট দিয়ে আমরা সেভ করে দিলাম, দিয়ে দেন আমরা ক্রিয়েট এন্ড কন্টিনিউ দিই। দেন এখানে দেখবেন পপ আপ হবে দুইটা জিনিস, একটা হলো গিয়ে আপনার স্ট্রিম আইডি দিবেন, আর একটা উইন্ডো আসবে আর কি। আমরা একটু ওয়েট করি, এটা কেটে দেওয়ার পর একটা স্ট্রিম আইডি আসবে। এখানে আমরা কি বলতেছি যে আপনার এই জিএ4টা আপনি গুগল অ্যানালিটিক্স এর সাথে বা অন্য ওয়েবসাইটের সাথে ডিরেক্টলি কানেক্ট করতে পারেন, সরি ম্যানুয়ালি কানেক্ট করতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন বিভিন্ন থার্ড পার্টি টুলস আছে ওগুলো দিয়ে করতে পারেন। যে ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস, নেক্সটে ক্লিক করলে ওরা দেখেন কিছু ইন্টিগ্রেশনের মেথড দিয়ে দিচ্ছে আপনি কিভাবে করে করবেন, ডিরেক্ট ইন্টিগ্রেশনের। আমরা তো এটা করব না, আমরা ম্যানুয়ালি করব, বাট এই কোড দিয়েও করব না, আমরা তো ডেভেলপার না। ফর দ্য টাইমিং ধরে নিচ্ছি আমরা ডেভেলপার না, হয়তো আমাদের সাথে অনেকে থাকতে পারে ডেভেলপার, বাট আমরা এই কোড দিয়ে করবো না, এই কোড দিয়ে করলে অনেক ঝামেলা আর কি, হ্যাঁ? আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে করবো আর কি। মানে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা গুগল অ্যানালিটিক্স এর সাথে কানেক্ট থাকবে, এন্ড গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট থাকবে হলো গিয়ে অন আদার সাইড ওয়েবসাইটের সাথে। ওয়েবসাইট থেকে প্রথমে ডাটাটা পুল করে নিয়ে আসবে গুগল ট্যাগ ম্যানেজার, দেন গুগল ট্যাগ ম্যানেজার থ্রুতে আমাদের ডাটাটা পাস করে গুগল অ্যানালিটিক্স। এখানে আরেকটা জিনিস যে আছে, যদি গুগল ট্যাগ ইউ অলরেডি, না আমরা এটাও করবো না, আমরা কেটে দিচ্ছি এখানে সবকিছু। কেটে দিয়ে আমরা আসলে দেখেন আরেকটা জিনিস পপ আপ করছে অটোমেটিকলি, কিন্তু সাইট থেকে এই বার্তা চলে এসছে। এখানে আমাদের এই মেজারমেন্ট আইডি আছে, আমরা এই মেজারমেন্ট আইডির থ্রুতে আমরা জিএফওটা কানেক্ট করবো হলো কি গুগল ট্যাগ ম্যানেজার। এখানে আরো কিছু জিনিস আছে, এগুলো আমরা পরবর্তীতে সময় পেলে জানবো। এগুলো কিছু অ্যাডভান্স জিনিস, আমাদের প্রয়োজন পড়বে না। যেমন আপনি এখান থেকে ডিরেক্টলি গুগল অ্যানালিটিক্স ফোর ইউজ করে জিটিএম ছাড়া ওয়েবসাইটের বিভিন্ন ইভেন্ট কালেক্ট করতে পারবেন বা ট্র্যাক করতে পারবেন। এখান থেকেই আমরা কিছু ডেটা, ফর এক্সাম্পল জিটিএম এর থ্রুতে কালেক্ট করছি একটা পার্টিকেল ভ্যালু $20, কিন্তু ফর সাম রিজন $20টা জিএফও এসে $40 কাউন্ট হচ্ছে। আপনি সেই জিনিসগুলো এই যে রিডাইরেক্ট ডাটা ইউজ করে আপনি এটা ঠিক করতে পারবেন, বা বাদ দিয়ে দিতে পারবেন আপনি চাইলে। তারপরে এখান থেকে আপনি ক্রস ডোমেন ট্র্যাকিংটা করতে পারবেন। কনফিগার ট্যাগ সেটিং গেলে আপনি এই যে কনফিগার ইউর ডোমেইন, এখান থেকে আপনি মূলত ক্রস ডোমেন ট্র্যাকিংটা করবেন। এখান থেকে আপনার ডোমেইন গুলো আপনি কনফিগার করে দেবেন, ঠিক আছে? এগুলো আমরা পরবর্তীতে সময় পেলে ইনশাল্লাহ দেখবো আর কি। তো এটা কেটে দিলাম। আমাদের টার্গেট কি ছিল? আমরা এই যে মেজারমেন্ট আইডিটা ইউজ করে আমাদের জিএফটা কানেক্ট করব জি গুগল ট্যাগ ম্যানেজার। কর্নারে কপির একটা বাটন আছে, এটা দিয়েও কপি করতে পারেন, অথবা এভাবে সিলেক্ট করে কপি করতে পারেন। তো আমরা এই কর্নারটা স্ট্যান্ডার্ড এটা বড় করলাম। এখানে আপনি দেখেন আমার কিছু ট্যাগ তৈরি করেছিল, আমি সব পজ করে দিচ্ছি যেহেতু আমরা একদম প্রথম থেকেই দেখবো। সো ইন্টিগ্রেশনের জন্য
গুগল ট্যাগ ম্যানেজার আমাদেরকে একটা টেমপ্লেট দেয়, ট্যাগ টেমপ্লেট, যেটা দিয়ে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মকে বা স্পেশালি হলো কি গুগল অ্যানালিটিক্স ফোরকে আমরা কানেক্ট করবো। সো এখানে দেখেন ফিচার সেকশনে গুগল অ্যানালিটিক্স ফোর আছে, এটাতে গেলেও আপনি গুগল ট্যাগটা পাবেন, অথবা গুগল ট্যাগ এখানে ডিরেক্টলি ফিচার সেকশন দেওয়া আছে, যে কোনো একটা দিয়েই করতে পারবেন একই জিনিস। আমরা যদি এটা দিয়ে করলাম, এখানে বলতে ট্যাগ আইডি দিয়ে অ্যাড করা, ট্যাগ আইডিটাই মূলত মেজারমেন্ট আইডি। এই মেজারমেন্ট আইডিটাই আপনি এখান থেকেও পাবেন। যদি এখানে যান একটু কনফিগার ট্যাগ সেটিং এ যান, এই যে দেখেন আপনি গুগল ট্যাগ নামে এখানে একটা পাবেন, এই যে GX J7 GT, সেম জিনিস, এই যে GX, ওইখানে কিন্তু ট্যাগ নামে আছে। এখানে ওরা মেজারমেন্ট আইডি বলছে, দুইটা একই জিনিস না, মাঝে মাঝে একটু ডিফারেন্ট হয়, যার কারণে আমরা অলওয়েজ মেজারমেন্ট আইডি কপি করে নিই, এনে আমরা এই ট্যাগ আইডি আন্ডারে এটা দিয়ে দিই। তো এখন থেকে ধরে নেন ট্যাগ আইডি মানে মেজারমেন্ট আইডি, এটা আপনি ডিরেক্টলি এখানে প্লেস করে দিতে পারেন, অথবা এই আইডিটা তো আমাদের চেঞ্জ হচ্ছে না, এটা একই রকম কাজ। সো আমরা এটা একটা কনস্ট্যান্টের মধ্যেও স্টোর করে রাখতে পারি। সেই কনস্ট্যান্টটা আপনি তৈরি করতে পারবেন, এই প্লাস বাটনে ক্লিক করে আমরা এখানে এসে চুজ এ ভেরিয়েবল বলছি, আমাদের যেহেতু অলরেডি তৈরি করা নাই, তো আমরা তৈরি করব। আমার আগে থেকে একটা জিনিস তৈরি করা ছিল, এইটা কনস্ট্যান্ট আমি তৈরি করা ছিল, আমাদের হয়তো বা মেজারমেন্ট আইডি নামে আছে, বা GF বা নেম, যেহেতু নেই আমরা একটু তৈরি করি, প্লাস বাটনে ক্লিক করব, করে আমরা দেখতেছি এখানে ভেরিয়েবল কনফিগারেশন লেখা আসছে, এখান থেকে আমরা একটা টেমপ্লেট নিব, মানে ভেরিয়েবল টেমপ্লেট, যেমন ট্যাগ টেমপ্লেট আছে তেমনি ভেরিয়েবল টেমপ্লেট আছে। এখানে দেখেন কনস্ট্যান্ট নামে একটা টেমপ্লেট আছে, ইউটিলিটি ভ্যারিয়েবল, এটা নিব, নিয়ে ভ্যালুটা দিতে বলছি, ভ্যালুটা দিলাম। এটা আমরা কি পাইছি, এখানে দেখেন কি নামে আছে, অ্যানালিটিক্স এর মেজারমেন্ট আইডি নামে, এটা আপনি মেজারমেন্ট আইডি নামে সেভ করে দিন, মেজারমেন্ট আইডি আমরা সেভ করে দিই। এই যে আমাদের এখানে চলে আসছে, আপনি সেম জিনিসটা দুইভাবে অ্যাক্সেস করতে পারেন, আমরা অলরেডি জানি, তারপর আমি ডিটেলস বলতেছি। এখানে দেখেন মেজারমেন্ট আইডি বললে আসার কথাই এখন আসবে না, বিকজ আমরা উই জাস্ট ক্রিয়েটেড দিস। আমরা পরবর্তীতে আবার কন্টেনারটা রিফ্রেশ দিয়ে যখন আসবো, তখন এইভাবে করলে আমরা পাবো, মানে দুইটা কার্লি ব্রেসেস দিলেই আমাদের আগের তৈরি করা ভেরিয়েবল গুলো দেখে সাজেস্ট করতেছে। এখন তৈরি করার কারণে ওটা এখানে অ্যাক্সেসেবল নাই। তো আমরা অলরেডি যা যা ভেরিয়েবল অ্যাভেলেবেল আছে তৈরি করা, এখানে আমরা পাবো মেজারমেন্টারি, আমরা সার্চ করে আমরা পেয়ে গেছি। আমরা যখন আমাদের জিওফোরটা কানেক্ট করতেছি গুগল ট্যাগের থ্রুতে বা গুগল ট্যাগ টেমপ্লেটের থ্রুতে, এখানে আমরা অনেক সময় দেখবেন একটা প্র্যাকটিস আছে, যে যেহেতু এই ট্যাগটা বাই ডিফল্ট পেজবি ইভেন্টটা জেনারেট করে বা পেজবি ইভেন্টটা তৈরি করে, সেক্ষেত্রে অনেকে চায় না পেজবি ইভেন্টটা পাঠাইতে, ওয়েদার অন্য আরেকটা ট্যাগ তৈরি করে পেজবি ইভেন্টটা পাঠায়। তো সেক্ষেত্রে যেহেতু এটা বাই ডিফল্ট পেজবি ইভেন্ট জেনারেট করে, তাহলে আপনাকে অফ করে দিতে হবে। অফ করে দিতে হলে আমাদের সেন্ড পেজবি নামে একটা প্যারামিটার আছে, এটা একটা ডিফল্ট প্যারামিটার জিএফ এর, এই টেমপ্লেটের আন্ডার ডিফল্ট হিসেবে দেয়। ডিফল্ট ডিফল্ট প্যারামিটার বলতে আমরা কি বলি, দেখবেন যে আপনি এই যে টিক মার্ক চলে আসছে, এটা ডিফল্ট, দিস ইজ এ নোন প্যারামিটার, মানে আগে থেকেই স্টোর করা আছে এই টেমপ্লেটটার ভিতরে। তো আপনি যখন চান না এই পেজবি ইভেন্টটা পাঠাতে, তখন এটা আপনি ফলস করে দিবেন, মানে আমি চাই না এটা ফলস। কিন্তু আপনি যখন চান যে না পেজ ইভেন্টটা যাক এই টেমপ্লেটের থ্রুতে, তখন আপনাকে এই প্যারামিটারটা পাস করতে হবে না। হ্যাঁ, এখন পেজ ইভেন্টটা আপনি যেহেতু পাঠাবেন, তো তখন কখন আপনি কনসিডার করবেন যে এটা একটা পেজ ইভেন্ট, তখন আপনাকে এই ট্রিগারটা সেট করে দিতে হবে। এটা দুইটা জিনিস প্র্যাকটিস করা হয়, একটা হলো শুধু অল পেজেস বা পেজ ভিউ নামে থাকে, আবার অনেকে ইনিশিয়ালাইজেশন অল পেজ থাকে। ইনিশিয়ালাইজেশন অল পেজটা ইনিশিয়ালাইজেশন স্টেজে হয়, এগুলো আমাদের আগের ক্লাসগুলোতে এক্সপ্লেইন করা হয়েছে, হোয়াট ইজ ইনিশিয়ালাইজেশন, হোয়াট ইজ অল পেজেস। একটা লোড হলো কন্টেইনার লোডের ক্ষেত্রে, মানে যখন কন্টেইনার লোড ইভেন্টটা আসে, তখন অল পেজটা জেনারেট। আর যখন ইনিশিয়ালাইজেশন ইভেন্টটা আমাদের জিটিএম প্রিভিউতে আসে, তখন ইনিশিয়ালাইজেশন অল পেজ এই ইভেন্টটা ট্রিগার হয়। So, তার মানে একটা স্টেজ আগে ইনিশিয়ালাইজেশন অল পেজটা জেনারেট। আপনি এইটাও সিলেক্ট করতে পারেন, আবার অল পেজটাও আপনি সিলেক্ট করতে পারেন। এখন আপনি আপনি বলতে পারেন ভাই,
GA4 কি রিকমেন্ড করে? GA4 এর ক্ষেত্রে রিকমেন্ডেশন নাই বললেই চলে, বাট গুগল অ্যাডস এর ক্ষেত্রে রিকমেন্ডেশন আছে ইনিশিয়ালাইজেশন অন পেজ। যেহেতু গুগল অ্যাডস গুগলেরই একটা প্ল্যাটফর্ম, সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি ইনিশিয়ালাইজেশনটা ইজ বেটার অলওয়েজ। এটা নিয়ে নিলাম। যে ইভেন্টটা জেনারেট হবে সেই ইভেন্টের সাথে মিল রেখে আপনি নামকরণ করতে পারেন, অথবা আপনি বলে দিতে পারেন জিএফও কনফিগ বা কনফিগারেশন, সরি, কনফিগ। বাট এটা কিন্তু শুধু জিএফও কনফিগই থাকতেছে না, আমরা জিএফও কিন্তু আমাদের একটা ইভেন্ট এখান থেকে যাচ্ছে তো। বোঝার সুবিধার্থে বা যেই পারপাসটা এই ট্যাগটা সার্ভ করতেছে, সেই পারপাস অনুযায়ী আপনি নামটা দিতে পারেন জিএফও পেজ। আই প্রেফার দিস সেভ। আমরা এই স্টেজে কিছু কোয়েশ্চেন নিব, সেই জন্য আমরা একটু মিউট মানে রেকর্ডটা অফ করছি। সো আমাদের ইন্টিগ্রেশন হয়ে গেছে ওয়েবসাইটে, সরি, গুগল অ্যানালিটিক্স 4 এর সাথে গুগল ট্যাগ ম্যানেজার। এবং এই গুগল ট্যাগটা মূলত হলো পেজ ভিউ ইভেন্টটা জেনারেট করে বাই ডিফল্ট। তো আমরা এখন একটু দেখবো যে ইন্টিগ্রেশনটা আসলে হয়েছে কিনা, বা এই পেজ ভিউ ইভেন্টটা আমাদের যে ডিজায়ার প্ল্যাটফর্ম, অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম জিএফ এ যাচ্ছে কিনা। তো এটা দেখার জন্য আমরা অলরেডি জানি জিটিএম একটা সিমুলেটেড এনভায়রনমেন্ট আমাদেরকে দেয়, যেটা আমরা প্রিভিউ এর মাধ্যমে পাই। জাস্ট প্রিভিউতে ক্লিক করলাম এবং এখানে আমাদের ওয়েবসাইটটা যাচ্ছে। একটু এখানে সো জিটিএম থেকে প্রিভিউ দিয়ে আমরা এই সিমুলেটেড এনভায়রনমেন্টটা পাইলাম। এই সিমুলেটেড এনভায়রনমেন্টে আমরা যাই করব, এইটা অ্যাকচুয়াল ইভেন্ট না, এটা জাস্ট আমরা একটা সাজানো একটা পরিবেশে মূলত দেখবো যে আমাদের যে সেট আপটা বা কনফিগার্ড ট্যাগস গুলো এগুলো ঠিকভাবে কাজ করতেছে কিনা। তো আমরা বলেই দিছিলাম যে পেজ ভিউ ইভেন্টটা মূলত হলো যে কোনো পেজে গেলেই এই ট্যাগটা ফায়ার করবে। তো আমরা যখনই এই হোম পেজটাতে আসলাম, হুইচ ইজ এ পেজ অ্যাজ ওয়েল, তো দেখেন আমাদের এই ট্যাগটা ফায়ার করছে। আমরা যদি অন্য আরেকটা ট্যাগেও যাই, তার আগে আমরা একটু দেখি যে আমাদের ডেটাটা জিএফ এ যাচ্ছে কিনা, জিএফ এর ডাটাটা আসতেছে কিনা। জিটিএম এর মতো জিএফ এরও এরকম একটা ফিচার আছে যেটাকে বলা হয় ডিবাগ ভিউ। সেটা আমরা কোত্থেকে যাব, এডমিন থেকে ক্লিক করে আমরা ডাটা ডিসপ্লে সেকশনের একদম নিচে আমরা ডিবাগ দিতে গেলে আমরা এখানে পাবো। এখান থেকে আপনাকে এই ডিবাগ ডিভাইসে আপনার গুগল নামে একটা ডিভাইস দেখাবে এখানে। তো এখনো আসে নাই, আমরা একটু ওয়েট করি, আমরা একটু রিফ্রেশ দেখি। এখানে একটু সময় নেয়, মানে বলতে পারেন যে মাঝে মাঝে একটু ঝামেলাই করে, সেটা নিয়ে হেডেক নিয়ে যাবেন। আমরা অন্য আরেকটা আহ, ভাবে দেখতে পারবো যে আমাদের জিএফও টা কানেক্ট হয়েছে কিনা। সেটা হলো যে এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিগেসি নামে যে একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনে ক্লিক করলে আপনার জিএফ এর মেজারমেন্ট আইডিটা এখানে আপনাকে দেখাবে। এই যে দেখেন, এই মেজারমেন্ট আইডিটা দেখাচ্ছে এখানে GXJV6SW। আপনি একটু যদি মিলায় নেন এখান থেকে, এই যে পেজ ভিউতে আমরা কোনটা ইউজ করছিলাম, সরি এখানে তো মেজারমেন্ট আইডি নামে সেভ করছি। আমরা একটু যদি ইয়েতে যাই, মেজারমেন্ট আইডিতে যাই, এই যে ইনফরমেশন বাটন যেটা আই, এখানে দেখেন এই GXJ, লাস্টে XH, এখানে আপনি দেখেন GXJ X H। মানে বোঝাই যাচ্ছে যে আমাদের এই ওয়েবসাইটে এই মেজারমেন্ট আইডি সম্বলিত একটা জিও4 এর কন্টেইনার ইন্টিগ্রেট করা আছে, বা প্রপার্টি, সরি প্রপার্টি প্রপার্টি ইন্টিগ্রেট করা আছে, যেখানে আমাদের ওয়েবসাইট থেকে ডাটা পাঠানো হয়। এখানে একটু সময় নেয়, মাঝে মাঝে আমি যেটা বললাম এই ডিবাগ ডিভাইসে সময় নেয়, তো এটা নিয়ে প্যারা নেওয়া যাবে না। আমরা অন্য আরেকটা পেজে যাই, এটা ইভেনচুয়ালি উইল শো আপ হয়ে যাবে, এটা জাস্ট সময় নেওয়া যাবে।
এই যে আমরা দ্বিতীয় আরেকটা পেজে আসলাম, সেটার জন্য এটাও তো একটা পেজ, তাই না? সেজন্য তো আমাদের ট্যাগটা আরেকবার ফায়ার করা করছে কিনা, তিনবার ফায়ার করছে। আমার মনে হচ্ছে আরেকবার কোথায় ফায়ার করলো। তাহলে আমরা আরেকবার একটু ভিউ করি। এখানে একটা প্রোডাক্ট ওপেন করি। দেখেন এখানে, এই যে দেখেন আরো একবার হয়েছে। মানে প্রত্যেকটা পেজের জন্যই একটা করে এইটা একটা ফায়ার করবে। ঠিক আছে, আমি বুঝতে পারলাম যে আমাদের ট্যাগটা সঠিকভাবেই কনফিগার করা হয়েছে এবং ডাটা উইল ইভেনচুয়ালি শো আপ হিয়ার। জাস্ট একটা সময় নিচ্ছে আর কি। এখানে যদি না দেখতে পারেন, আপনারা যেটা করতে পারেন, রিপোর্টে চলে যাবেন। রিপোর্ট থেকে আপনারা রিয়েল টাইমে দেখতে পাবেন, রিয়েল টাইম প্রিভিউ। আপনার আপনি যে অ্যাজ এ মানে ভিজিটর যে কানেক্টেড আছেন, এই যে ঢাকা থেকে রিয়েল টাইমে আপনাকে দেখাচ্ছে, ঢাকা থেকে একজন ভিজিটর আছে। আপনি তো জিএফও টা ডিরেক্টলি আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করেন না, কানেক্ট করছেন জিএফও এর থ্রুতেই, এবং একমাত্র এইটা দিয়েই কানেক্ট করছেন। বোঝাই যাচ্ছে যে আমাদের কানেকশনটা বিল্ড আপ হয়েছে। ওদের জাস্ট ডিবাগ ভিউটা একটু ল্যাগ করে, সময় মতো ডাটাটা দেখায় না আমাদের। ঠিক আছে, এই যে দেখেন পেজ ভিউ 4 বার করছেন, এই জন্য এই যে 4 বার, এখানে আপনাকে পেজ ভিউ 4 বার দেখাচ্ছে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আমাদের কি হলো, পেজ ভিউ ইভেন্টটা কিভাবে পাঠাবো আমরা সেটা দেখলাম, এবং ইন্টিগ্রেশনটা কিভাবে করতে হয় সেটাও আমরা দেখতে পারলাম। মানে একই সাথে আমাদের দুইটা কাজ হয়ে গেছে। কি কি? জিএফও টা কিভাবে কানেক্ট করতে হয় এবং পেজ ভিউ টা কিভাবে পাঠাতে হয়। আমি অল্টারনেটিভ ওয়েটা আর দেখাইলাম না আপনাদেরকে, যে আমরা এখান থেকে অফ করে নতুন করে আমরা পেজ ভিউ পাঠাইতে পারি, সেটাতে আর গেলাম না। ঠিক আছে, এরপরে আসি আমাদের স্ট্যান্ডার্ড ইভেন্ট আমরা কি পাঠাইতে পারি। পেজ ভিউ এর পরে আর সাধারণত কি হইতে পারে একটা একটা ই কমার্স ওয়েবসাইটে, আমরা একটু দেখি। একটা ই কমার্স ওয়েবসাইটে পেজ ভিউর পরে সাধারণত মানুষ প্রোডাক্ট দেখতে পারে। এই যে প্রোডাক্টটা আমরা এটা দেখলাম, এই প্রোডাক্ট দেখাটাকে গুগল অ্যানালিটিক্স 4 বা GA4 বলে ভিউ আইটেম নামে। এই দেখেন ভিউ আইটেম নামে একটা ইভেন্ট এখানে আছে। ভিউ আইটেম ইভেন্টটাতে ক্লিক করার পরে ওরা এখানে পাশে দিয়ে দিচ্ছে যে তুমি ভিউ আইটেমের সাথে কি কি জিনিস পাঠাবো বা কি কি প্যারামিটার পাঠাবো। বলছে তুমি কারেন্সি প্যারামিটার পাঠাবা, ভ্যালু পাঠাবা এবং আইটেমস পাঠাবা। তা আমরা এখানে পেজটা ভিউ করার পর আমাদের ডেটা লেয়ারে কিন্তু ভিউ আইটেম নামে একটা ইভেন্ট অলরেডি চলে আসছে। এখানে এপিআই কলেও পাবেন, ডেটা লেয়ারে গেলেও আপনি ডিটেলস পাবেন আরো কিছু এক্সট্রা ইনফরমেশন। তো আমরা এটা ধরেও করতে পারি, আমরা এটা ধরেও করতে পারি, একই জিনিস। এখানে মূলত হলো গিয়ে আগে যে ইভেন্ট গুলো আসছিল সেগুলো অ্যাড আপ থাকে আর কি এখানে। তবে সেম পেজে থাকলে আপনার ওই ইনফরমেশন থাকবে, আদারওয়াইজ থাকবে না। তো আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে অলরেডি দেখছি এখান থেকে, মানে ডাটা লেয়ার থেকে কিভাবে ডাটা ভেরিয়েবলে স্টোর করতে হয় এবং সেই ভেরিয়েবলটা অ্যাজ এ প্যারামিটার বিভিন্ন ট্যাগের সাথে পাস করতে হয়। সো আমরা এখন কি করব, আমরা এই যে ভিউ আইটেম ইভেন্টটা গুগল অ্যানালিটিক্স করে পাঠাবো, সেটার জন্য আমাদেরকে নিউ নামে একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে। এই নিউতে ক্লিক করে আমি করবো। এখান থেকে এই GA4 গুগল অ্যানালিটিক্স 4 এর GA4 ইভেন্ট নামে যে টেমপ্লেটটা আছে, আমরা এইটা ইউজ করব, গুগল ট্যাগ না। যেহেতু আমরা ইভেন্ট পাঠাবো এখন, ইভেন্টের জন্য আমরা আলাদা করে এই ইভেন্ট টেমপ্লেটটা নিব, GA4 ইভেন্ট নামে যে টেমপ্লেটটা, এটা নিব। এখানে আপনাকে বলতেছে মেজারমেন্ট আইডি দেওয়ার জন্য। আপনাদের মনে আছে আমরা মেজারমেন্ট আইডির জন্য একটা কনস্ট্যান্ট ক্রিয়েট করছিলাম, সেটা আমরা এই প্লাস আইকনে গিয়েও নিয়ে আসতে পারি, অথবা এখানে আমরা ডাবল কার্লি ব্রেসেস দিয়ে লিখলে এই যে এখানে আমাকে সাজেশনে দেখাচ্ছে, এভাবেও নিয়ে আসতে পারি। আপনার যদি গুগল ট্যাগটা তৈরি করা না থাকতো, তাইলে আপনি এই টিক মার্কটা পাইতেন না, ওরা বলতো যে গুগল ট্যাগ ইজ নট ফাউন্ড। আমাদেরটা পাইছে কারণ আমাদের গুগল ট্যাগ তৈরি করা আছে। দেখতে পাচ্ছেন আশা করি। এখানে দেখবেন মাঝে মাঝে ঝামেলা করে অনেকের গুগল ট্যাগ তৈরি করা না থাকলে এখানে বলবে, এখানে সবুজ থাকবে না, এখানে হলুদ থাকবে। মাথায় নেন, অনেক ক্লায়েন্ট আপনাকে এই প্রবলেম নিয়ে আপনাকে রিচ আউট করবে, আপনি সমাধান করে দিলে আপনার পারিশ্রমিক পাবেন। এখানে বলতেছে ইভেন্ট নেম। ইভেন্ট নেম তো আমরা অলরেডি জানি, আমাদের ইভেন্টের নাম কি, এখানে ইভেন্টের নাম হলো আমাদের ভিউ আইটেম। এখান থেকে সিম্পলি কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন। তো এখানে বলছিলাম যে ইভেন্ট প্যারামিটার পাঠাতে হবে। এটা বারবার চলে আসছে আমার এই বাম পাশে।
ইভেন্টের প্যারামিটার আমাদের কিছু পাঠাতে হবে। এখানে দেখেন এই যে ইভেন্ট প্যারামিটার নামে আমাদের একটা সেকশন আছে আবার, এটাতে ক্লিক করেন। এখানে ওরা অ্যাড প্যারামিটার অপশন দিচ্ছে, অ্যাড প্যারামিটার ক্লিক করলাম। কি কি প্যারামিটার পাঠাতে হবে? আমাদের কারেন্সি পাঠাতে হবে, আমরা একটু কপি করে নিই। তিনটা পাঠাতে হবে টোটাল। ভ্যালু পাঠাতে হবে এবং আইটেমস পাঠাতে। কারেন্সি এখানে আমাদের আসতেছে, এবং এই কারেন্সি থেকে আমরা কিভাবে ভ্যালু এক্সট্রাক্ট করবো এটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখছি, এটা আমি আর ডিটেলসে গেলাম না। আমরা যে সিম্পলি এখানে ওই যে ভেরিয়েবল আপনি দুইভাবে কল করে নিয়ে আসতে পারেন, কার্লি ব্রেসেস দিয়ে, অথবা এই প্লাস বাটনে ক্লিক করে আমাদের কি পাঠাইতে হবে এখানে কারেন্সি। এই যে ডিএলবি কারেন্সি কিভাবে কালেক্ট করছিলাম, এখানে ই কমার্সের আন্ডারে কারেন্সি আছে ই কমার্স ডট কারেন্সি, কারণ এই কার্লি ব্রেসেস থাকলে আমাদের একটা ডট ইউজ করতে, ডট নোটেশন বলে এটাকে। এখানে দেখেন এই যে ই কমার্স ডট কারেন্সি দিয়ে আমাদের করা যায়, বুঝলে সেটা কল করবো। ভ্যালু, ভ্যালুটাও সেম এখানে, ই কমার্সের আন্ডারে আমাদের ভ্যালু আছে। ই কমার্স একটা অবজেক্ট, এই অবজেক্টের আন্ডারে আমাদের একটা মানে প্রপার্টি আছে, প্রপার্টির কি হলো ভ্যালু। আর এই ভ্যালু কি এর ভ্যালু হলো 35। শুনতে একটু অন্যরকম, বাট এই পুরো জিনিসটাকে বলা হয় হলো একটা প্রপার্টি। ফার্স্ট পার্টটাকে বলা হয় কি, সেকেন্ড পার্টটাকে বলা হয় ভ্যালু। এটা অনেকবার বলছি প্রিভিয়াস ক্লাসে, আবার বলে দিলাম আপনাদের যে রিকল করার জন্য মেমোরিটা। ভ্যালু কিভাবে কালেক্ট করবো? ই কমার্স কার্লি ব্রেসের জন্য ডট নোটেশন এন্ড দেন ভ্যালু। সেম ওয়েতে আমরা ভ্যালুটাকে পাই এখানে। আমরা যদি যাই, দেখবেন যে ডিএলবি ভ্যালু নামে আমাদের একটা ভেরিয়েবল তৈরি করা আছে, এবং এখানে ই কমার্স ডট ভ্যালু নামে আছে, এটা ধরাই দেবো। আইটেমস, আইটেমস এর আন্ডারে আমাদের কি কি পাঠাইতে হবে এখানে স্পষ্ট করে বলে দিছে দেখেন। এই আইটেমস কি কি পাঠাবেন আপনি, আইটেমস এ ক্লিক করলে এখানে দেখেন বলে দিচ্ছে কি কি পাঠাইতে হবে। আইটেম আইডি, এখানে দেখেন স্টার মার্ক দেওয়া আছে, মানে দিস ইজ ইনসিস্টেড, সাজেস্টেড না, ইনসিস্টেড মানে জোর দিয়ে বলে দিচ্ছে যে ওয়ান অফ আইটেম আইডি অর আইটেম নেম ইজ রিকোয়ার্ড, এইটা প্রয়োজনীয়, তোমাকে দিতেই হবে। ওয়ান অফ আইটেম আইডি অর আইটেম নেম, আপনি চাইলে যদি এখানে আইটেম আইডি নাই সেখানে আইটেম নেম দিলেও হবে। আইটেম নেম সেম, আইদার আইটেম নেম অর আইটেম আইডি ইজ রিকোয়ার্ড। এই দুইটার যে কোনো একটা আপনাকে পাঠাই দিয়ে হবে, ঠিক আছে। সেটা কিসে পাঠাইতে হবে? আইটেম, এই অ্যারেটার ভিতরে আপনাকে পাঠাতে হবে, বলে দিচ্ছে অ্যারে হিসেবে পাঠাইতে হবে। আর এখানে এই যে কারেন্সি, এটা স্ট্রিং এর হিসেবে পাঠাতে হবে, ভ্যালু আমাদের নাম্বার হিসেবে পাঠাতে হবে। এগুলো আমরা দেখবো যে আমরা সঠিকভাবে পাঠাইছি কি না, ঠিক আছে, পরবর্তীতে আমরা দেখবো, তখন আমরা ডিবাগ করবো আর কি, এবং প্রবলেম থাকলে সেগুলো আমরা ফিক্স করব। এখানে আমরা এখন দেখি আইটেমের সাথে আমাদের কি কি পাঠাতে বলছে। আইটেম আইডি, আইটেম নেম, এফিলিয়েশন ইজ নট রিকোয়ার্ড, এখানে বলছে প্রোডাক্ট এফিলিয়েশন থাকলে আপনি পাঠান, এফিলিয়েশন ইজ অনলি অ্যাভেলেবল এট দ্য আইটেম স্কোপ। এইটা আমরা পরে দেখবো যে মানে আপনি যখন কাস্টম ইভেন্টের সাথে বিভিন্ন প্যারামিটার পাঠাবেন তখন কাস্টম ডেফিনেশন ক্রিয়েট করতে হবে। কাস্টম ডেফিনেশন মানে হলো কাস্টম ডাইমেনশন আছে, কাস্টম মেট্রিক আছে। এই কাস্টম ডাইমেনশন এবং মেট্রিক গুলো আবার তিন ধরনের হয়, একটা ইভেন্ট স্কোপ, আর একটা আইটেম স্কোপ, অথবা আর একটা কি স্কোপ আমরা দেখবো, এই জিনিসগুলো আমরা করতে গেলে পাবো আর কি, তখন আমি এক্সপ্লেন করে দেবো। তো এই আইটেমের সাথে কি কি পাঠাতে হবে এখন দেখেন, এখানে আরো অনেক কিছু জিনিস বলা আছে। কুপন, ডিসকাউন্ট, এগুলো সাধারণত আইটেমস তো বিভিন্ন ইভেন্ট লেভেলে গেলে পাওয়া যায়। আপনি ভিউ আইটেমও পাবেন, অ্যাড টু কার্টও পাবেন, ইনিশিয়েট চেকআউটও পাবেন, পারচেজও পাবেন। তো সবগুলো আইটেমস তো এক হয়। আপনি দেখা গেল যে এই কুপনটা আপনি পারচেজে পাবেন, ভিউ আইটেমের ক্ষেত্রে কুপন ওয়ার্ডটা সাধারণত যায় না, প্রয়োজন পড়ে না, ঠিক আছে। তো আইটেম ব্র্যান্ড আমাদের থাকলে আমরা আইটেম ব্র্যান্ড পাঠাবো, আইটেম ক্যাটাগরি আমরা থাকলে পাঠাবো। আমরা দেখি আমাদের এখানে কি কি আছে দেখেন, এখানে আইটেম আইডি আছে, আইটেম নেম আছে। এসকিইউ এন্ড আইটেম আইডিটা অল্টারনেটিভলি ইউজ করা হয়। যেখানে আইটেম আইডি আছে সেখানে আইটেম আইডি আপনি ডিরেক্ট ধরাই দিবেন। যেখানে আইটেম আইডি নামে কোনো ধরনের প্রপার্টি নাই সেখানে আপনি এসকিউটাকে আইটেম আইডি নামে পাস করে দিতে পারেন। এসকিউ হলো গিয়ে আপনার এই প্রোডাক্ট মানে আইটেম আইডি বা প্রোডাক্ট আইডি হিসেবে ইউজ করা হয় সাধারণত। প্রাইস আমরা দিচ্ছি, স্টক লেভেলটা থাকলে পাঠিয়ে দিবেন। এখানে দেখেন স্টক লেভেলটা মনে হয় যা ওরা বলছে, এখানে অ্যাভেলেবিলিটাই হলো কি স্টক লেভেল। অ্যাভেলেবিলিটি নামে একটা জিনিস থাকার কথা, দেখে আছে কিনা। নাই, সো আমাদের এটা প্রয়োজন নাই, পাঠাতে হবে না।
আর কি আছে আমাদের, এই যে গুগল বিজনেস ভার্টিকাল আমাদের পাঠানোর প্রয়োজন নাই, কারণ এটা ইউজ করা হলো যে আহ, আপনি যখন ডায়নামিক গুগল অ্যাডস ডায়নামিক রিমার্কেটিং এর ট্যাগ ক্রিয়েট করবেন তখন আপনাকে এটা দিবে। সো গুগল গুগল অ্যানালিটিক্স করে যা না চায় তা আপনার দেওয়ার প্রয়োজন নাই, কারণ যদি যেগুলা স্ট্যান্ডার্ড প্যারামিটার না ওইগুলো আপনি যদি দেন তাহলে আপনার আলাদা করে কাস্টম ডাইমেনশন তৈরি করতে হয়। কাস্টম ডাইমেনশন তৈরি করার একটা লিমিটেশন আছে। আপনি কিন্তু চাইলেই আনলিমিটেড ডাইমেনশন রেকর্ড করতে পারবেন না বা রেজিস্টার করতে পারবেন, লিমিটেশনস আছে। সো বুঝে পাঠাইতে হবে, আদারওয়াইজ যদি আপনি পাঠাইলেন কিন্তু রেকর্ড করলেন না, তাহলে এটা পাঠানো আর না পাঠানো কিন্তু একই জিনিস। আইটেম ক্যাটাগরি আমরা পাঠিয়ে দিব, আইডি দেখেন এখানে 3 বার আসছে সেম জিনিস। তো এতগুলো জিনিস আমাদের দরকার নেই, একই জিনিস 3 বার। তা আমরা দেখি আমাদের আইটেমটা আগে যে তৈরি করা ছিল আমরা কি কি দিয়ে তৈরি করছিলাম, এখানে দেখেন আইটেমস নামে একটা তৈরি করা আছে। আইটেমস, বা আইটেমস না থাকলে হয়তো বা আমাদের কন্টেন্টস নামে আছে, ডিএলবি কন্টেন্টস। আইটেমস অনেক কিছু আছে, আমাদের এত ছোট জিনিস তো আমাদের পাঠানোর প্রয়োজন নাই, তাই না? সো আমরা যেটা করতে পারি, আমাদের এখানে একটা আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে আইটেম নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি। কাস্টম জাভাস্ক্রিপ্ট দিলাম, আমরা এখানে একটা ছোট্ট স্ক্রিপ্ট লিখবো। এই স্ক্রিপ্টের এক্সপ্লানেশন আমি একটু ছোট করে বলবো, বাট এটা কিভাবে লিখতে হয় এগুলো আমরা যখন কাস্টম জাভাস্ক্রিপ্টের ক্লাসে যাব তখন আমরা ইনশাল্লাহ আর ডিটেলসে যাবো। ফাংশন লিখলাম একটা, এখানে আমরা প্রথমেই একটা ভেরিয়েবল কল করব আইটেমস নামে। কোনটা? আমরা এই যে ই কমার্স ডট আইটেমস নামে একটা ভেরিয়েবল আমরা আগে তৈরি করছি, যেটা আমাদের এখানে কন্টেন্টস নামে আছে। এই কন্টেন্টসটাকে কল করবেন, কন্টেন্টস। এই যে দেখেন ডিএলবি কন্টেন্টস নামে আছে, আপনাদেরকে আমি অলরেডি দেখাইছি। এইটা থেকে আমরা একটা লুপ চালাবো আর কি, ম্যাপ চালানো বলে অনেকে, আবার লুপও বলে। আহ সো আমরা যেটা করবো, এই রিটার্ন করবো, এখান থেকে রিটার্ন করব। প্রথমে আইটেমসটার উপরে লুপ চালাবো, এটা আমরা কপি করে নিই, ভুল যাতে না হয়। দেন আমরা একটা ম্যাপ চালাইলাম এখানে। ম্যাপ চালিয়ে এটার ভিতরে আমরা একটা ফাংশন কল করি, ঠিক আছে? ফাংশন কল করলাম, এটার ভিতরে আমরা, যখন আপনি এই আইটেমস এর ভিতরে আপনার নট নেসেসারিলি সবসময় একটা আইটেমই থাকে, মাল্টিপল আইটেমও থাকতে পারে। সো আমরা সিঙ্গেল আউট করবো আর কি, যে আইটেমস এর থেকে সবগুলো আইটেম আমরা ম্যাপ চালাই এটা সিঙ্গেল আউট করে ফেলছি। সিঙ্গেল আউট করার পর আইটেমস আর আইটেমস থাকে না, অনেকগুলো আইটেমস থাকে না, আইটেম সিঙ্গেল আউট মানে এটাই বোঝাবে, ঠিক আছে? দেন আমরা এখানে ফাংশন, যেভাবে ফাংশনের একটা টেমপ্লেট আছে ওই টেমপ্লেটটা আমরা এখানে দিই। এখন এইখান থেকে আমরা রিটার্ন করবো কি কি, কিভাবে পাঠাইতে বলছে আমাদের। এখানে যদি আমরা একটু খেয়াল করি যে বলছে না অ্যারে হিসেবে আমাদের পাঠাইতে হবে। অ্যারে সাধারণত এখানে এই অবজেক্ট আকারে যাবে, সরি আমরা একটু ভালো করে দেখি, অবজেক্ট হিসেবে যাবে। তো আমি অ্যারে, এখানে আমার একটু ভুল হচ্ছে, কারণ আমরা একটু অফিসের নতুন অ্যারে হিসেবে পাঠাইতে বলছে, তো আমরা অ্যারে হিসেবে পাঠাবো, দেখি ভুল হয় কিনা। যদি ভুল হয় আমরা ফিক্স করে দেবো, সমস্যা নেই। এখানে আমরা, ও না সরি, আমাদের এখানে অ্যারে দিতে হবে না, বিকজ আমরা যখন ম্যাপ চালাই, ম্যাপ চালালে এটা অটোমেটিক্যালি অ্যারে রিটার্ন করে, ঠিক আছে? সো আমরা যেটা করবো, প্রত্যেকটা অবজেক্ট পাঠিয়ে দিব এই অ্যারের ভিতরে, কারণ ম্যাপ দিয়ে আমরা অলরেডি অ্যারে নিয়ে আসতেছি, হ্যাঁ। সো আমরা একটা অবজেক্ট এখানে, অবজেক্টের যে নোটেশনটা ওটা দিলাম, দিয়ে আমরা এখান থেকে কি কি পাস করব। আমরা পাস করব হলো গিয়ে, ওরা কি কি চাইছে আমাদের কাছে একটু দেখি। এই আইটেম আইডি পাঠাইতে বলছে, আমরা আইটেম আইডি দিলাম। তারপরে এটা মাল্টিপল টাইমস একটু পেস্ট করে আমরা রিপ্লেস করে নেবো, সরি, সময় বাঁচানোর জন্য আমরা এটা দিলাম আর কি। দিয়ে আমরা এখান থেকে এখন রিপ্লেস করি, বলছে কি আইটেম নেম। এখন আমরা জাস্ট এই আইটেম নেম এখানে দিয়ে দিলাম। তারপরে এফিলিয়েশন আমাদের নাই, এই লেভেলে কুপন নাই, ডিসকাউন্টও নাই, ইন্ডেক্স নাম্বার নাই, আইটেম ব্র্যান্ড আছে কিনা আমরা একটু দেখে আসছি কিনা এখানে। আইটেম ব্র্যান্ডও নাই।
আইটেম ক্যাটাগরি আমরা পাচ্ছি, এই যে দেখেন আইটেম ক্যাটাগরি আমরা পাচ্ছি। So আমরা এখান থেকে আইটেম ক্যাটাগরি দিব। তারপরে আইটেম ক্যাটাগরি, আইটেম লিস্ট আইডিও নাই, আইটেম লিস্টের নেম নাই, আইটেম ভেরিয়েন্ট আছে কিনা একটু দেখি। ও, আইটেম ভেরিয়েন্টও আমাদের নাই। লোকেশন আইডি নেই, আমাদের প্রাইস আছে, আমরা প্রাইসটা এখানে দিয়ে দিলাম। আর কি আছে, আমাদের কোয়ান্টিটি আছে, আমরা কোয়ান্টিটিটাও দিয়ে দিলাম। ঠিক আছে। আর তেমন কিছু নাই, সো আমাদের এখানে পাঠাইতে হবে না। সো আইটেম আইডিটা আমরা কি পাচ্ছি, এই যেহেতু সিঙ্গেল আউট করে ফেলছি, সিঙ্গেল একটা আইটেমস থেকেই আমাদের আইটেম আইডিটা বের করতে হবে। তো আইটেম আইডিটা কি নামে আসতেছে এখানে, আইটেম আইডি নামে আসতেছে। আমরা একটা ডট দিয়ে অ্যাক্সেস করলাম আইটেম আইডি। এটা একটু বুঝতে অন্যরকম লাগবে আপনাদের, বাট এটা আমরা পরে গিয়ে বুঝবো আর কি, এখন আপাতত না বুঝে আইটেম নেম, আইটেম নেমটা ধরে দিলাম। আইটেম ক্যাটাগরিটা আমরা একটু দেখি, আইটেম ক্যাটাগরি, এই যে আইটেম ক্যাটাগরি আমরা পাচ্ছি। প্রাইসটা আমরা কি হিসেবে পাচ্ছি, এই যে প্রাইস হিসেবে পাচ্ছি আইটেম ডট প্রাইস। আর কোয়ান্টিটিটা আপনি যদি খেয়াল করেন এখানে কোয়ান্টিটি জিনিসটা ভিউ আইটেমের ক্ষেত্রে পাওয়া যায় না। বাট এটা ওই যে ভিউ আইটেমের সময় কিন্তু আপনি একটা আইটেমই একবারে ভিউ করতে পারবেন, এর বেশি পারবে না, যার কারণে এটা এখানে ওরা এই ভিউ আইটেম ইভেন্টের সাথে কোয়ান্টিটি নামে কোনো ধরনের প্রপার্টি পাস করে নাই। সো আমাদের যেটা করতে হবে, আমরা এখানে করব কি, প্রথমে দিব যে আইটেম ডট, এই যে কোয়ান্টিটি নামে আসে, আমরা যদি অ্যাড টু কার্ট করি দেখবেন আপনি অ্যাড টু কার্ট লেভেলে গেলে এখানে কোয়ান্টিটি নামে একটা এক্সট্রা প্রপার্টি আসতেছে ভ্যালু সহ। তো আমরা ধরে নিচ্ছি কোয়ান্টিটি। তো আমরা এখানে কি করব, আইটেম নাম কোয়ান্টিটি দিব। কোয়ান্টিটি দিয়ে আমরা বলে দিব যদি এটা অ্যাভেলেবেল থাকে তাইলে তুমি এই কোয়ান্টিটিটাকে নাম্বারে পাঠাবা। ফার্স্ট ফ্লোট হলো গিয়ে একটা মেথড আর কি, জাভাস্ক্রিপ্ট মেথড বলা। ঠিক আছে। ফার্স্ট ফ্লোট দিয়ে আপনি স্ট্রিং কে নাম্বারে কনভার্ট করবেন। আমি বলে দিচ্ছি যদি আইটেম ডট কোয়ান্টিটি থাকে তাহলে তুমি এটাকে নাম্বারে কনভার্ট করবা। আর যদি না থাকে তাহলে বাবা তুমি যেটা করবা, অথবা আপনি এটা দিতে পারেন এখানে যে একটা জিরো, সরি জিরো না ওয়ান থাকে। তো এখানে ব্যাপারটা হবে কি, যখন ভিউ আইটেমের সময়, তো আপনাদের বুঝে সুবিধা হয় আবার একটু এক্সপ্লেন করে দিই জিনিসটা। যেহেতু আমাদের ভিউ আইটেমের ক্ষেত্রে কোয়ান্টিটি নামে প্রপার্টিটা আসতেছে না, you guys say, আহ, যে এখানে কোয়ান্টিটি নামে কিছু নাই। সো সেফটির জন্য আমরা যেটা করলাম সেটা হলো কি, আইটেম ডট কোয়ান্টিটিটা আমরা প্রথমে কল করলাম। তারপরে এই যে আহ, এখানে কোশ্চেন মার্ক দিয়ে বলে দিলাম যদি না থাকে, যদি থাকে তাহলে তুমি এটা দিবা, মানে কোয়ান্টিটিটাকে তুমি নাম্বারে কনভার্ট করবে। আর যদি না থাকে তাহলে তুমি ওয়ান রিটার্ন করে দিবা। তো এখন আমরা একটু দেখি যে জিএফ আইটেমস দিয়ে দেবো, সিজেএস আইটেমস নাম দিয়ে দিলাম, সেভ করলাম একটু। আর ট্রিগারের ক্ষেত্রে আমরা কি দিব, যেহেতু আমাদের ভিউ আইটেমের ক্ষেত্রে আমাদের একটা কাস্টম ইভেন্ট আসতেছে ডাটা ল্যান্ড, এখানে ইভেন্টের একটা নাম আছে, এখানে দেখেন এটা একটা কাস্টম ইভেন্ট। এটা দিয়ে আমাদের একটা ট্রিগার তৈরি করা আছে, যেটা আমরা লাস্ট ক্লাসে কিভাবে এটা দিয়ে ট্রিগার তৈরি করতে হয় আমরা দেখছি, আমাদের তৈরি করাই আছে। আমরা জাস্ট সেটাকে অ্যাড করে দেবো এখানে, ভিউ কন্টেন্ট নামে আছে। যেহেতু আমরা ফেসবুকের জন্য করছিলাম, আমরা সেজন্য এখানে ভিউ কন্টেন্ট নাম দিচ্ছিলাম। কন্টেন্টটাই জিও4 চিনে হলো গিয়ে আইটেম নাম, এটা ভিউ আইটেম হবে আর কি। আমি জাস্ট এটা ধরাই দেবো। ট্রিগার নাম আপনি কি দিলেন ডাজেন্ট ম্যাটার, অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান রিকল ইট, যে এটা আসলে কোন ইভেন্ট ছিল তাইলেই হইলো আর কি। মানে নাম দিয়ে ওরকম না, বাট এটা মিনিংফুল রাখাটা ভালো, তাতে করে আপনি চিনতে সুবিধা হবে। সো এটা দিয়ে এই ট্যাগটা দিয়ে আমরা মূলত কি করতেছি, আমরা ভিউ আইটেমটা পাঠাচ্ছি জিএফ এর কাছে। সো জিএফ দিলাম প্রথমে, দেন আমরা ভিউ আইটেম নামে এটা একটা ক্রিয়েট করব, সেভ করে দেবো। সো আমরা এই লেভেলে একটু ট্রাই করে দেখতে পারি যে আমাদের
ভিউ আইটেমটা ঠিকভাবে হলো কিনা, কারণ এর পরবর্তীতে যেই ট্যাগ গুলো আমরা ক্রিয়েট করব সেগুলো আমরা জাস্ট ভিউ আইটেম ট্যাগটাকে কপি করে করে দ্রুত করে করবো আর কি। ঠিক আছে, আমরা একটু দেখি। ইভেন আমরা যেহেতু একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, তো এটা আমাদের দেখতে হবে যে ঠিকমতো কাজ করে কিনা। আমরা একটু দেখি, আমরা একটু প্রিভিউ দিই। আমরা অলরেডি জানি প্রিভিউ দিয়ে কি করা হয়, কেন করা হয়। তো এখানে আমরা একটু ডিবাগ ভিউতে গিয়ে দেখি এখন ডাটা আসে কিনা, আর যদি না আসে তাহলে তো আমরা লাইভ করবো আর কি। যে আপনারা খেয়াল করলে দেখবেন যে আমাদের যে আগে যে ইভেন্ট গুলো আমরা করছি আসছিল, কিন্তু একটু সময় নিয়ে আসছে। এখন আমরা একটু দেখি আমাদের ওয়েবসাইটে আসলাম, আমরা একটা প্রোডাক্ট ভিউ করি, দেখি আমাদের ট্যাগটা ঠিক মতো ফায়ার করে কি না। এই যে দেখেন আমাদের ভিউ আইটেম ট্যাগটা ফায়ার করছে। তো এখন এটা যে ফায়ার করলো, এটা কোথায় ফায়ার করলো? আমরা যদি এই ট্যাগ, এই যে ট্যাগটা ফায়ার করলো এটার উপরে ক্লিক করি, আপনারা দেখতে পাবেন এই যে মেসেজ হোয়ার দিস ট্যাগ ফায়ার্ড, মানে এই ট্যাগটা কোথায় ফায়ার করছে সেটার লোকেশনটা বলে দিচ্ছে যে 15 নাম্বার। এই যে দেখেন 15 নাম্বার অবস্থানে এই ট্যাগটা ফায়ার করছে। তা আপনি এই 15 নাম্বারে এসে ক্লিক করলে দেখবেন যে ট্যাগটা ফায়ার করছে। যেখানে এই ট্যাগটা ফায়ার করছে সেখানে আপনি এসে ট্যাগটার উপরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এই ট্যাগটা কোন কোন ভ্যালু সহ ফায়ার করছে। এই যে এখানে নেমও আপনি দেখতে পারবেন যে আমরা কারেন্সি পাঠাইছি, ভ্যালু পাঠাইছি, এন্ড আইটেমস পাঠাইছি। এই কারেন্সিটা কোন ভ্যালুটা আমাদেরকে পাঠাইছি ট্যাগের সাথে আমরা একটু দেখি। ইউএসডি পাঠাইছি। ভ্যালু হিসাবে আমাদের কি পাঠাইছে? 35, কারণ আমাদের এই প্রোডাক্টের ভ্যালু 35। আর আইটেমস আমরা পাস করছিলাম, কিন্তু দেখেন আইটেমস হিসেবে আমাদের এখানে কি কি আসছে। যদি আমরা একটু দেখি এখানে, এখানে আইটেমস হিসেবে কি কি আসছে, কত কিছু আসছে না এখানে, আইটেম আইডি, আইটেম নেম, এসকিউ, প্রাইস, স্টক লেভেল। বাট আমরা চাইছিলাম কি, এখান থেকে সব নিব না। আমরা যা যা প্রয়োজন, জিএফ আমাদেরকে যা যা এখানে সাজেস্ট করছে আমরা শুধু তা তা দিয়েই পাঠাবো যেগুলো আমাদের অ্যাভেলেবেল আছে। তো সেটাই এক্স্যাক্টলি আমাদের এখানে করার চেষ্টা করা হয়েছে, এবং আমরা সাকসেসফুলি সেটা করতেও পারছি। দেখেন আমরা যে ট্যাগটা পাঠাইছি, মানে যে ভেরিয়েবলটা ক্রিয়েট করছিলাম, যে আইটেমস নামে ভেরিয়েবলটা যেটা পাস করছি, এখানে আমাদের দেখেন ফিল্টার আউট হয়ে আমাদের প্রয়োজনীয় ডাটাগুলো আমরা নিছি, বাকিগুলো আমরা পাঠাই নাই। ওই যে কোয়ান্টিটি যে ট্যাগটা তৈরি করছিলাম, যদি না থাকে ট্যাগটা তাহলে সে ওয়ান রিটার্ন করবে সেফটি হিসেবে, সেটাই করছে। আলহামদুলিল্লাহ সুন্দর মতো কাজ করছে। আর এখানে আমাদের এই যে ট্যাগটা ফায়ার করলো সেটা নিয়ে একটু আপনাদেরকে সুন্দর করে আমি একটু বলে দেই, আপনারা তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন আমাদের ট্যাগটা কেন ফায়ার করলো, আমাদের কন্ডিশন একটা দেয়া ছিল যে আমরা যদি নেমে আসি যে আমাদের একটা ইভেন্ট যাবে এবং সেই ইভেন্টের নাম হবে কি, ভিউ আইটেম। এটা ইভেন্ট এখানে দেয়া আছে দেখুন, আর এখানে ইভেন্টের নাম, মানে ইভেন্টটা যখন ইকুয়ালস টু ভিউ আইটেম হবে তখন আমাদের ট্যাগটা ফায়ার করবে। তো আমরা যখন ভ্যালুতে ক্লিক করব দেখবেন আপনি এই ইভেন্টটা রিপ্লেস হয়ে আমাদের যে ইভেন্টের নামটা ডেটা লেয়ারে আসছে সেই ইভেন্টের নামটা হবে, মানে এইটা ইকুয়ালস টু এইটা যখন হয়েছে তখন এটা একটা ফায়ার করছে। দেখেন আমরা এখানে যদি একটু নিচে যাই, এই যে দেখেন ভিউ আইটেম ইকুয়ালস টু ভিউ আইটেম, তখনই কিন্তু আমার ট্যাগটা ফায়ার করছে। আপনারা এটা দিয়েও ক্রস চেক করে দেখতে পারবেন যে কেন ট্যাগটা ফায়ার করলো না, কেন ট্যাগটা ফায়ার করছে। ঠিক আছে। আর আপনারা যে জিএফ এর ডাটাটা পাঠাচ্ছেন, একটা হিট সেন্ড হয়, মানে সেন্ড করে গুগল ট্যাগ ম্যানেজার একটা হিট সেন্ড করে গুগল অ্যানালিটিক্স 4 এর কাছে, ডেটা সহ যা যা আপনি পাঠাচ্ছেন। এই এখানে আসলে হিট সেন্ডে ক্লিক করলে আপনি দেখতে পাবেন কি কি আপনারা পাঠাচ্ছেন। এখানে দেখেন আপনি ক্লায়েন্টের আইডিটা পাঠাচ্ছেন, এইটা কারেন্সি আপনি যেটা পাঠাচ্ছেন এটা গেছে, ডিভাইস ভিউ ওয়ান ইটস নট রিলেভেন্ট, আপনি আপনার মধ্যে দেখতে পাবেন ই কমার্স আইটেম নামে কিন্তু সেগুলো পাঠাচ্ছে। এই যে ইভেন্ট নেম ভিউ আইটেম নামে একটা ইভেন্ট যাচ্ছে এখানে। আপনি এই জিটিএম এর, এটা আমি জানি না এটা কি মিন করে, বাট আপনি যা যা পাঠাচ্ছেন সব যাচ্ছে এখানে, একটা ল্যাঙ্গুয়েজ যাচ্ছে, কিন্তু আপনি তো ল্যাঙ্গুয়েজ পাঠান নাই, তো অটোমেটিকলি সে কালেক্ট করে এগুলো পাঠায়। কোন মেজারমেন্ট আইডিতে ডাটাটা যাচ্ছে, এই মেজারমেন্ট আইডিতে ডাটা যাচ্ছে। হ্যাঁ, আপনার এই যে কনসেন্টের ব্যাপারটা আমরা পরে দেখবো, এখানে তো নাই। নিউমেরিক ইভেন্ট প্যারামিটার 35 ছিল, কি ছিল এটা, 35 ভ্যালু ছিল।
এটা কি নামে যায়, নিউমেরিক ইভেন্ট পেয়ার নামে যায়, এই যে ইপিপিএম ভ্যালু। ঠিক আছে, পেজ লোকেশনটা পাঠাচ্ছে আপনার, তার মানে পেজ লোকেশন আপনার দরকার নাই, এটা পাঠায় অটোমেটিকলি জিএফোর, ওই ট্যাগটার মাধ্যমে কালেক্ট করে নিয়ে আসে। পেজ রেফারেরও কিন্তু যাচ্ছে, পেজ টাইটেল যাচ্ছে। সো এগুলো আপনার দরকার নেই, অনেকে দেখবেন যে এগুলো আলাদা করে পাঠায়, অ্যাকচুয়ালি এগুলো পাঠানোর প্রয়োজন নেই, এগুলো কিন্তু যায় অটোমেটিকলি কালেক্ট হয়ে যায়। সো বাঞ্চ অফ ইনফরমেশন যাচ্ছে। ইভেন আপনার আহ, যেই পিসি থেকে আপনার ভিজিটর এই পেজটা ভিজিট করছে, তার অপারেটিং সিস্টেমের আর্কিটেকচার কি সেটা পর্যন্ত যাচ্ছে, কত বিটের সেটা যাচ্ছে। আপনার আরো মানে আপনি মানে কোন ব্রাউজার ইউজ করতেছেন, উইন্ডোজ ইউজ করতেছেন না, আহ, আপনি অপারেটিং সিস্টেম আর কি অ্যাপলের যেগুলো আছে ওগুলো ইউজ করতেন, সব কিছু কিন্তু ডিটেলস যাচ্ছে, এগুলো পাঠাইতে হয়। ঠিক আছে। সো এই হলো গিয়ে সবকিছু এখানে। আর আমরা একটু অ্যানালিটিক্সে গিয়ে দেখি আমাদের ডাটাটা কি আসছে কিনা। এই যে দেখেন, ভিউ আইটেম আসছে, কয়টা বাজে আসছে আমাদের, 11টা 19-এ, এখন 11টা 24 বাজে। আমরা ভিউ আইটেম একটু ক্লিক করি, ক্লিক করে দেখি আমরা ডাটা ঠিক মতো পাইছি কিনা। ভ্যালু 35। কোন পেজ টাইটেল ছিল, অ্যাসর্টেড কফি অর্গানিক ফুড, আছে এখানে পেজ টাইটেল। দেখেন ধরলে অ্যাসর্টেড কফি অর্গানিক ফুড দেখাচ্ছে। তারপরে আপনার সেশন আইডি, এগুলো কারেন্সি ইউএসডি আসছে। তারপরে আপনার কি পাঠাইছিলাম আমরা এখানে, ভ্যালু পাঠাইছি, কারেন্সি পাঠাইছি, আর পাঠাইছিলাম হলো, আমরা একটু দেখি, ভ্যালু কারেন্সি আর আইটেমস পাঠাইছিলাম। এবং আইটেমস আপনি কোথায় পাবেন, এখানে তো দেখাচ্ছে না। আইটেমসটা একদম ডান দিকে গেলে আপনি পাবেন এই যে আইটেম, আইটেমসে এখানে সব ডিটেলস দেখাচ্ছে যা যা পাঠাচ্ছে। আইটেম আইডি 168 181, আইটেমের নাম কি, আইটেমের ক্যাটাগরি কি, আইটেমের প্রাইস। আপনি বলতে পারেন ভাই এটা এত কেন, আপনার ডিবাগ ভিউতে এরকমই দেখাবে, বাট অ্যাকচুয়াল রিপোর্টে গেলে আপনাকে 35 দেখাবে। তো এটা নিয়ে ভয়ের কিছু না, এটা সবার ক্ষেত্রে একই রকম ভাবে আসে। এটা বুঝতে পারেন জিএফআর এর একটা বাগ আছে। হ্যাঁ, এখন আমাদের তো হয়ে গেল। আপনি যদি একটু খেয়াল করেন স্ট্যান্ডার্ড ইভেন্ট, এখানে আমরা যা যা দেখতে পাই। আহ আরেক আবার আমরা একটু ওয়েবসাইটে আসি। প্রোডাক্ট ভিউ করার পর একটা ই কমার্স ওয়েবসাইটে এসে একটা ভিজিটর কি করতে পারে, সে অ্যাড টু কার্ট করবে। এর বাইরে তো রিলেভেন্ট আমি দেখতেছি না বা ইম্পর্টেন্ট কিছু দেখতেছি। তারপরে সে কি করতে পারে, ভিউ কার্ট করতে পারে। তারপরে কি করতে পারে, প্রসিড চেকআউট, অনেক ওয়েবসাইটে বিগিন চেকআউট, অনেক ওয়েবসাইটে ইনিশিয়েট চেকআউট থাকে, চেকআউটটা করতে পারে। তারপরে আলটিমেটলি এখানে এই যে ইউজার ইনফরমেশন থাকতে পারে, যেগুলো বলা হয় অ্যাড শিপিং ইনফো এটা, এবং এটা পেমেন্ট হিসাবেও কালেক্ট হবে এখানে, দিয়ে দেন অর্ডার প্লেস করে দিবে, যেটা পারচেজ হিসেবে কনসিডার। এখানে সরি, এখানে আসলে আপনি সেম জিনিসগুলো দেখবেন। যদি আমরা যাই, দেখেন এখানে ভিউ আইটেমের পরে অ্যাড টু কার্ট স্ট্যান্ডার্ড। তারপরে আমরা কি দেখলাম, আমাদের ওয়েবসাইটে কি করছি, ভিউ কার্ড মানে প্রোডাক্ট কার্টে অ্যাড করার পর ওই কার্ডটা দেখাই মানে হলো ভিউ কার্ড। এখানে ভিউ কার্ড নামে ওরা কোনো ইভেন্ট দেয় নাই, এটা ওরা স্ট্যান্ডার্ড ইভেন্ট হিসেবে কনসিডার করতেছে না। আমি যদি না আছে, এইটা ফেসবুকে ভিউ কার্ডটা ওরা স্ট্যান্ডার্ড হিসেবে ইভেন্ট হিসেবে কনসিডার করে না, বাট জিএফও করে। এই যে দেখেন ভিউ কার্ড আছে। তারপরে কি আছে, বিগিন চেকআউট বা ইনিশিয়েট চেকআউট, এই যে এখানে ওরা বিগিন চেকআউট বলবে। তারপরে বিগিন চেকআউটের পরে অ্যাড পেমেন্ট ইনফো আছে, তারপর শিপিং ইনফো আছে, মানে আপনি পেমেন্ট দিবেন, তারপর প্রোডাক্টটা কোথায় পাঠাবে সেটা দিবেন, তারপরে ফাইনালি বা আলটিমেটলি গিয়ে পারচেজ হয়ে যাচ্ছে। আপনি যদি দেখেন প্রত্যেকটা ইভেন্ট ওপেন করে করে একটা একটা করে দেখেন, ভিউ আইটেমের পরে অ্যাড টু কার্ট বললাম তাই না, অ্যাড টু কার্টে যান আপনি, দেখবেন যে এই যে ভিউ আইটেমে আমরা কি কি পাঠাচ্ছি, কারেন্সি ভ্যালু আইটেমস। আমরা অ্যাড টু কার্টেও কিন্তু এই দেখেন সেম প্যারামিটারই পাঠাচ্ছি। চেঞ্জ কি হচ্ছে, শুধু ইভেন্টের নামটা চেঞ্জ হচ্ছে, অ্যাড টু কার্টের ক্ষেত্রে অ্যাড টু কার্ট হচ্ছে, আর ট্রিগারটা চেঞ্জ হচ্ছে। তারপরে ভিউ কার্টের ক্ষেত্রে যদি আপনি আসেন, দেখেন ভিউ কার্টের ক্ষেত্রেও প্যারামিটার আমাদের তিনটাই যাচ্ছে, শুধু ইভেন্টের নামটা চেঞ্জ হচ্ছে। আর কখন এই ভিউ কার্টের ট্যাগটা ফায়ার করবে, সেই ইভেন্টের নামটা বা ট্রিগার নামটা চেঞ্জ হচ্ছে। তেমনি করে আপনার এই যে আপনি বিগিন চেকআউটে যদি যখন যাবেন, এই যে বিগিন চেকআউট দেখেন, আমাদের এখানে একটা জিনিস একটু চেঞ্জ হচ্ছে বা অ্যাড হচ্ছে, এক্সট্রা কুপন নামে একটা প্যারামিটার অ্যাড হবে। তাও আবার যদি আমাদের ডাটা লেয়ারে কুপন আসে, তাইলে আমরা এই প্যারামিটারটা পাস করতে পারি, আদারওয়াইজ আমাদের এইটাও পাস করতে হবে না। শিপিং ইনফোর ক্ষেত্রে আমাদের এক্সট্রা কিছু ইনফরমেশন কালেক্ট করতে হয়। এটা কি কি, এই যে দেখেন আমরা শিপিং ইনফোর ক্ষেত্রে কারেন্সি ভ্যালু
কুপন অ্যান্ড পেমেন্ট। আপনারা কিন্তু কখনোই, আমি বলে দিচ্ছি, পেমেন্ট ইনফোর ক্ষেত্রে ওয়েবসাইটে এসে দেখবেন যে অনেক এই যে ইউজারের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, অনেক কিছু কালেক্ট করা যায়। এগুলো কিন্তু ভুলো জিওফোর কাছে কখনো পাঠাবেন না। যদি কখনো পাঠান তাহলে কিন্তু আপনি মানে মানে এটা কি বলবো, একটা শাস্তি পাবেন। শাস্তি হিসেবে আপনার জিওফোর অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। এটা কিন্তু স্ট্রিক্টলি মানে প্রহিবিটেড, করা যাবে না কখনো। আমি জানি না এটা আপনারা কেমনি কি দেখেন, বাট এটা কিন্তু হাইলি রিকমেন্ডেড। এটা কখনোই আপনারও করবেন না, আপনার ক্লায়েন্টের জন্য করবেন না। শিপিং ইনফোর ক্ষেত্রেও কিন্তু দেখেন, জিওফোর কিন্তু বলে নাই তুমি ইউজার ইনফরমেশন পাঠাও, তো এটা পাঠানো যাবে না। শিপিং ইনফোর ক্ষেত্রে ওরা এক্সট্রা করে কি চাইছে, শিপিং টায়ার চাইছে এবং কুপন চাইছে। এবং পার্চেজের ক্ষেত্রে গিয়ে আমাদের এক্সট্রা কিছু ইনফরমেশন থাকতে পারে, আমরা একটু দেখি কি কি। আহ পারচেসটা, এই যে পারচেসটা, পারচেজের ক্ষেত্রে ওরা ট্রানজাকশন আইডি চাচ্ছে, কুপন চাচ্ছে, শিপিং চাচ্ছে, ট্যাক্স চাচ্ছে। সো আমরা কিন্তু বিগিন চেক আউট পর্যন্ত সেম জিনিসই আমরা হয়ে যাচ্ছে। সো আমরা এরপরে ইভেন্ট আমরা একটু যাই, অ্যাড টু কার্ট কই আছে, অ্যাড টু কার্টে গেলাম। অ্যাড টু কার্টে গেলে আমাদের কি হচ্ছে, এই ভিউ আইটেমের ট্যাগটা আমরা কপি করতে পারি না? আমরা এটা কপি করলাম, করে আমরা জাস্ট এখানে ইভেন্ট নামটা চেঞ্জ করলাম, অ্যাড টু কার্ট করে দিলাম। অ্যাড টু কার্ট করে এখানে কপিটুকু বাদ দিলাম। এখানে শুধু ইভেন্টের নামটা আমরা চেঞ্জ করে আমরা এই ইভেন্টের নামটা একটু ধরায় দিলাম। আর ট্রিগারটা চেঞ্জ করে আমাদের অ্যাড টু কার্ট ট্রিগার আছে, করে সেভ। আমাদের কিন্তু কাজ শেষ। আমি যেটা আপনাদেরকে বলতেছিলাম, প্রথম ট্যাগটা ক্রিয়েট করতে একটু সময় লাগবে, পরবর্তীতে ট্যাগ ক্রিয়েট করতে কিন্তু আমাদের সময় লাগবে না, আমরা জাস্ট কপি করবো আর কিছুই না। এই অ্যাড টু কার্ট ট্যাগটা আবার এই ইভেন্টটা আপনি কপি করে ভিউ কার্ট করে ফেলেন। আহ, আমরা যদি এখানে যাই, ভিউ কার্টটা ওপেন করি, ভিউ কার্ট, এখানে ভিউ কার্ট দিয়ে আমরা একটু জাস্ট চেঞ্জ করে দিলাম, ভিউ কার্ট করে ফেললাম। আমরা ইভেন্টের নামটা একটু চেঞ্জ করে দিব এখানে, ভিউ কার্ট। ভিউ কার্টে আমাদের কি এক্সট্রা করে কোনো কিছু পাঠাইতে হচ্ছে? আমরা একটু যদি খেয়াল করি, না, কিছুই পাঠাইতে হচ্ছে না। সো আমরা জাস্ট ট্রিগারটা একটু চেঞ্জ করে দিব এখানে, ভিউ কার্ট করে দিই। আর আমাদের প্যারামিটার কিন্তু সব সেম। সেভ করে ফেললাম। আমরা আবার একটু যাই, ভিউ কার্টের পরে আমাদের কি আছে, বিগিন চেক আউট, তাই না? বিগিন চেক আউট, বিগিন চেক আউটে আমাদের কুপন পাঠাইতে বলছে এক্সট্রা করে। আমরা আগে কিন্তু বিগিন চেক আউট করছিলাম, আমরা দেখি বিগিন চেক আউটে কিন্তু আমাদের কুপন আসছে কিনা দেখি। না, আমাদের কুপন আসে নাই বিগিন চেক আউট। আমাদের ডেটা লাইনে যদি না আসে, তাহলে তো আমরা পাঠাইতে পারবো না, আমরা আমরা ভ্যালু কই পাবো? আমরা হয়তো প্যারামিটারটা পাস করে দিতে পারবো, কিন্তু অলওয়েজ সেটা একটা ইমটি ভ্যালু বা আনডিফাইন্ড ভ্যালু রিটার্ন করবে, যেটা আমরা চাই না। সো আমরা এখানে রেখে দিই। ভিউ কার্ডটা কি বলতেছে, দ্য কন্টেইনার অলরেডি হ্যাজ এ ট্যাগ উইথ দিস নেম। জিএফও ভিউ কার্ড নামে আমার অলরেডি একটা ট্যাগ আছে এখানে, যার কারণে ওরা এটা পাঠিয়ে দিচ্ছে। সো আমরা যেটা করব, ভিউ কার্ড ভি টু নামে একটু সেভ করলাম আর কি, যেহেতু আমাদের আগে আছে, আমরা এটা সেভ করে দিলাম। তারপরে আমাদের কি আছে এখানে, আমরা একটু আসি, বিগিন চেক আউট, তাই না? এই ভিউ কার্ডটা থেকে আমরা বিগিন চেক আউটটা তৈরি করে ফেলবো। ভিউ কার্ডটা তৈরি করলাম না আমরা, এই যে ভিউ কার্ড কপি করলাম। তারপরে আমরা কি করব এখানে, আমরা বিগিন চেক আউটটা একটু কপি করলাম এখান থেকে, নামটা চেঞ্জ করে ফেললাম। বিগিন চেক আউটে মোস্ট প্রবাবলি আমাদের করা থাকতে পারে, শিওর যে বিগিন চেক আউট আমাদের এক্সট্রা করে কি প্যারামিটার পাঠাতে বলছে, কুপন। তো বিগিন চেক আউট আমাদের কুপন নাই, সরি, আমরা এর আগেরটা ভিউ কার্ডে কি আমাদের কুপন ছিল? না, ছিল না। বিগিন চেক আউটে তেমনি আমাদের কোনো কুপন নাই। তো না থাকলে তো আমরা পাঠাতে পারবো না আমাদের এখানে। শুধু কি করব আমরা, আমাদের ইভেন্টের নামটা একটু চেঞ্জ হবে, আর আমাদের ট্রিগারটা একটু চেঞ্জ হবে। বিগিন চেক আউট, ইনিশিয়েট চেক আউটটা কি হিসেবে আছে এখানে একটু দেখি, এখানে বিগিন চেক আউট নামিয়ে আছে। সো আমরা ইনিশিয়েট চেক আউটটা ধরাই দিলাম, দিয়ে আমরা সেভ করি এখানে। করা না থাকলে হয়ে যাবে, ছিল না, হয়ে গেছে। তো ফাইনালি আপনারা এই অ্যাড পেমেন্ট ইনফো অ্যান্ড অ্যাড শিপিং ইনফো আপনারা প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করে আমি চাই যে আপনারা আমাদের যে ফেসবুকে গ্রুপটা আছে, সেই গ্রুপে আপনারা আপলোড দিবেন অ্যাসাইনমেন্টটা।
এবং পাশাপাশি আপনারা ট্রাই করবেন এই যে এক্সট্রা যে প্যারামিটার গুলো আমরা পাস করতে বলছে, পেমেন্ট টাইপ অ্যান্ড হলো গিয়ে কুপন থাকলে আপনারা এই দুইটার ভ্যালু কালেক্ট করবেন এবং এই প্যারামিটার সাথে পাস করে সেগুলো স্ক্রিনশট নিয়ে দয়া করে আপনারা অ্যাসাইনমেন্টটা সাবমিট করেন। আমি অনেক মানুষকে দেখছি অনেক কোর্স করতে, অনেক অনেক কোর্স করতে, বাট কিছু করতে পারেনি একটাই কারণ, মানে তারা প্র্যাকটিস করে না, শুধু ক্লাস দেখে নিয়েছে। প্র্যাকটিসটা করলে এটা নিজের জন্য করবে, ক্লাস তো অনেকেই নেই। আপনার এবং অনেকের মধ্যে পার্থক্যটা এখানেই তৈরি। আপনি যখন মানে প্র্যাকটিস করবেন, সিরিয়াসলি সেগুলো অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করবেন কমিউনিটিতে, তখনই একটা পার্থক্য তৈরি হবে আপনার এবং প্র্যাকটিস না করার মাঝখানে। আর এই কাজ করলে আপনার লার্নিং ভালো হবে, লার্নিং ভালো হলে এটার মধ্যে আপনার রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। সো চেষ্টা করবেন অ্যাসাইনমেন্টটা করতে গ্রুপে জমা দেওয়ার জন্য। So, আমরা পারচেসটা করে ফেলি এখানে। পারচেসটা করে আমরা একটু দেখি আমাদের ইভেন্টটা ডেটা লেয়ারে আসলে সেটা দিয়ে আমরা একটা ট্যাগ তৈরি করে ফেলবো একসাথে। আমাদের দেখি ডাটা লেয়ারে আমাদের পারচেস নামে এই যে ট্যাগ, সরি, ইভেন্ট চলে আসছে এবং এখানে ট্রানজাকশন আইডি আসছে, ট্যাক্সের ভ্যালু জিরো আসছে, শিপিং এর ভ্যালু জিরো আসছে, বাট তারা কিন্তু ভ্যালু রিটার্ন করছে, জিরো ইজ এ ভ্যালু ইটসেলফ এজ ওয়েল। সো এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা একটু পাঠাই দিব এই দুইটার জন্য, এই ট্যাক্স এবং শিপিং এর জন্য দুইটা প্যারামিটারও আমরা ক্রিয়েট করব এবং ট্যাগটা ক্রিয়েট করি। ট্যাগটা আমরা এই যে বিগিন চেক আউটের ট্যাগটা আমরা কপি করে ফেলবো, কপি করব এইখানে আমরা পারচেজের যে স্ট্যান্ডার্ড ইভেন্ট ওরা সাজেস্ট করছে এখানে, এটা আমরা একটু দেখবো। সো পারচেজের ইভেন্টের নামটা যেটা দিচ্ছে আমরা এক্স্যাক্টলি এটা এখানে ধরায় দিব এবং এখানে নামটা চেঞ্জ করে আমরা পারচেজ দিয়ে দিলাম, কপিটা কেটে দিলাম। এখানে আমাদের আগের তৈরি করা যে ট্রিগারটা আছে পারচেজের ওটা ধরিয়ে দিলাম। আর এক্সট্রা করে আমাদের দুইটা প্যারামিটার তৈরি করতে হবে, কি কি ওরা পাস করতে বলছে হলো ট্রানজেকশন আইডি, এখানে ট্রানজেকশন আইডি দিয়ে দিলাম। কুপন দিতে বলছে, কুপন থাকলে পাঠাবো, না থাকলে এটা ক্লিক করে দিচ্ছি। শিপিং দিতে বলছে, দেখি শিপিং দিচ্ছে কিনা। ট্যাক্স পাঠাতে বলছে, আমরা ট্যাক্সের জন্য পাঠিয়ে দিচ্ছি। দেখি ট্রানজেকশন আইডিতে আমরা পাঠাইতে পারবো, বিকজ ট্রানজেকশন আইডি এখানে আছে, ই কমার্স ডট ট্রানজেকশন আইডি। দেখি আমাদের যদি আগে ক্রিয়েট না করা থাকে আমরা তৈরি করে দিই। দেখি এখানে ট্রানজেকশন আইডি আমার দেখেন এখানে তৈরি করা আছে ট্রানজেকশন আইডি। কিভাবে তৈরি করছিলাম আমরা, ই কমার্স ডট ট্রানজেকশন আইডি নামে কিন্তু আমরা তৈরি করছিলাম, এই যে ই কমার্স ডট ট্রানজেকশন আইডি, ই কমার্স ডট ট্রানজেকশন আইডি। সো এটা আমরা সিলেক্ট করে দিলাম। কুপন, হ্যাঁ, কুপন আমাদের কি তৈরি করা ছিল কিনা, না থাকলে আমরা তৈরি করে দেবো, দেখি কুপন নাই। সো আমরা তৈরি করবো, ক্লাসে ক্লিক করলাম। আমরা এটা কি ভ্যালু, এই যে এই ভ্যালুটা কোথায় পাচ্ছি, ইভেন্টের ভিতরে পাচ্ছি। ইভেন্টটা কি, এটা একটা ডেটা লেয়ার ইভেন্ট, একটা কাস্টম ইভেন্ট ডেটা লেয়ারে পুশ হচ্ছে আর কি। তো ডেটা লেয়ার থেকে তো আমরা ভ্যালুটা কালেক্ট করবো, তাই না? তো সেই ভ্যালুটা আমরা ই কমার্স ডট, কি ছিল এটা আমাদের, সরি, আমরা কুপনের জন্য ভেরিয়েবল তৈরি করছি, তাই না? তো এই যে ডাটা লেয়ার ভেরিয়েবলের যে টেমপ্লেট ওটা সিলেক্ট করলাম। এখানে আমরা প্রথমে ই কমার্স কপি করে নিয়ে আসছি, এটা একটা অবজেক্ট, অবজেক্টের জন্য আমরা ডট নোটেশন ইউজ করলাম। আর এই যে কুপনটা, কুপনটা আমরা এখান থেকে কপি করলাম, যদিও সে এমটি স্ট্রিং রিটার্ন করতেছে, বাট স্টিল যেহেতু আছে আমরা দিয়ে দিলাম। যদি কেউ অ্যাপ্লাই করলে তখন এই কুপনের জায়গায় ভ্যালু আসবে আর কি। ডিএলবি কুপন দিয়ে দিলাম। এখানে শিপিংটা ধরাই দিব, আমরা যদি শিপিং তৈরি করা থাকে তাহলে দিয়ে দিব, আর না থাকলে আমরা তৈরি করে দিব। এটাও আমাদের ডাটা টাইপ ভেরিয়েবল, আমরা সেম ওয়েতে ক্রিয়েট করব, ই কমার্স ডট শিপিং, এই যে শিপিং ধরে দিলাম। এখানে আমরা ডিএল দিয়ে শিপিং সেভ করে ফেলি। আর ট্যাক্সের জন্য, আমাদের ট্যাক্সের জন্য কিছু তৈরি করা ছিল না এগুলি, আমরা তৈরি করে ফেলবো। এখানে ডাটা টাইপ ভেরিয়েবল সেম ওয়েতে আমরা করে ফেলবো। আমাদের ই কমার্স ডট, কি ছিল আমাদের, শিপিং, সরি, ট্যাক্স, আমরা ডিএল দিই
ট্যাক্স, পারচেজ এন্ড ইভেন্টের নাম আমাদের পারচেজ আছে, আমরা সেভ করে ফেলবো। সো আমাদের এখানে পারচেজ আগে একটা তৈরি করেছিল, আমরা এটা V2 নামে দিলাম, এটা নামটা জাস্ট চেঞ্জ করে তৈরি করতে হবে, করে ফেলবো। সো আমাদের ইভেন্ট, স্ট্যান্ডার্ড ইভেন্ট আমাদের তৈরি করা হয়ে গেছে সবগুলো। এবার আমরা একটু ট্রাই করে দেখি যে সবগুলো ইভেন্ট ফায়ার করতেছি কিনা, এবং সেগুলো জিওফোরে যাচ্ছে কিনা। সো পেজ ভিউ হয়েছে আমাদের এটা, হোম পেজ ইটসেলফ ইজ এ পেজ, সো এটাকে পেজ ভিউ হিসেবে কনসিডার করা হয়। আমাদের ট্যাগ এটা ফায়ার করার কথা, পেজ ভিউ এই যে একবার ফায়ার করছে। And এখন আমরা যদি একটা প্রোডাক্ট ভিউ করি, এই প্রোডাক্টটা ভিউ করার সাথে সাথে কিন্তু একটা পেজ ভিউ হচ্ছে, এবং এটাও আবার একটা ভিউ আইটেম হিসেবে কনসিডার, কারণ এটা প্রোডাক্টের পেজ, সেজন্য একটা ভিউ আইটেম, এবং এই ভিউ আইটেমটা একটা পেজ, সেজন্য পেজ ভিউ হিসেবেও কাউন্ট হবে। সো আমাদের, আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্টে গেলে দেখতে পাবো আমাদের পেজ ভিউ দুইবার ফায়ার করছে, এবং একটা ভিউ আইটেম ট্যাগ ফায়ার। এই যে দেখেন, পেজ ভিউ দুইবার হয়েছে, ভিউ আইটেম একবার হয়েছে। এবং ভিউ আইটেমের সাথে আমরা যা যা পাঠাইছিলাম আমরা অলরেডি দেখছি, আমরা পরবর্তী ইভেন্ট গুলো দেখবো যে ঠিকভাবে ডাটা পাস হচ্ছে কিনা। সো আমরা এটা একটু নাম্বারটা বাড়াই দিলাম, অ্যাড টু কার্ট। আমরা অ্যাড টু কার্ট করলাম 4টা প্রোডাক্ট, আমরা একটু দেখি। এই যে আমাদের অ্যাড টু কার্ট ট্যাগটা আমাদের ফায়ার হয়েছে একবার, অ্যাড টু কার্ট হওয়ার পরে পেজটা রিলোড হয়েছে, সেখানে পেজ ভিউ বাড়ছে, এবং প্রোডাক্টটাও কিন্তু আরেকবার ভিউ হয়েছে। এটা যেহেতু একটা প্রোডাক্টের পেজ, এটা আবার ভিউ হয়েছে, সেজন্য এটা ভিউ আইটেমটা দুইবার হয়েছে। কিন্তু এটা কিন্তু ভুল ভ্যালু যাচ্ছে। তো এইটা কিভাবে আমরা এটা থেকে মুক্তি পেতে পারি, এই ডাটা ইনফ্লেটেড ডাটা বলে এটাকে, বা ডাটা মিসম্যাচ হচ্ছে, তো এইটা আমরা ঠিক করবো আর কি, আজকেই করবো ইনশাল্লাহ। তো দেখেন এইখানে 4টা প্রোডাক্ট আমরা কার্টে অ্যাড করছিলাম। আমরা একটু অ্যাড টু কার্টে গিয়ে দেখি আমাদের ট্যাগটাকে ফায়ার করছে এখানে, এই দেখেন কোয়ান্টিটি 4 আছে, ঠিক আছে। আর আমাদের প্রোডাক্টের ভ্যালু 140 ছিল। কেন 140 ছিল? এইটা 4 দিয়ে যদি আপনি মাল্টিপ্লাই করেন, 4 × 35, এখানে দেখেন প্রাইসটা কিসে যাচ্ছে, প্রাইসটা কিন্তু এখানে স্ট্রিং এ যাচ্ছে, কিন্তু আমাদের প্রাইস পাঠাইতে হবে কিসে? এই যে দেখেন এখানে প্রাইসটা কিন্তু আমাদের পাঠাইতে হবে হলো গিয়ে নাম্বারে পাঠাইতে হবে, ঠিক আছে। এই যে দেখেন, আমরা একটু নিচে আসি, দেখেন প্রাইসটা নাম্বারে পাঠাইতে হবে। আমরা এটা ফিক্স করব। আমি আপনাদেরকে তখন বলছিলাম যে আমরা সেট আপ নর্মালি করে যাব, যে প্রবলেম গুলা আমরা পরবর্তীতে ফাইন্ড আউট করব সেটা আমরা ফিক্স করবো। তো আমরা প্রবলেম একটা পাইছি কি, এই প্রাইসটা আমাদের যাচ্ছে স্ট্রিং এ, আমরা এটা নাম্বারে করবো। আমরা আইটেমস এর জন্য আপনাদের মনে আছে আমরা একটা কাস্টম জাভা স্ক্রিপ্ট ইউজ করে একটা ভেরিয়েবল তৈরি করছিলাম, আমরা সেই ভেরিয়েবলটাতে চলে যাব। সেই ভেরিয়েবলের নাম দিয়েছিলাম কি আমরা, সিজেএস হাইপেন আইটেমস। এই যে দেখেন এখানে সিজেএস হাইপেন আইটেমস, এখানে এই যে প্রাইসটা আমরা পাঠিয়েছিলাম, তাই না, এটাকে আমরা নাম্বারে কনভার্ট করি। বাই ডিফল্ট যেহেতু আমাদের স্ট্রিং এ যাচ্ছে, নাম্বারে কনভার্ট করার জন্য আমাদের জাভা স্ক্রিপ্টের কয়েকটা মেথড আছে। আমরা যে মেথডটা মোস্টলি ইউজ করি সেটা হলো পার্স ফ্লোট। পার্স ফ্লোট দিয়ে আমরা এটা একটা ব্র্যাকেটের ভিতরে ধরে করি, দিয়ে আমরা সেভ করে ফেলি। ডান। এখন আমরা পরবর্তীতে যখন প্রিভিউ দিব, আমরা দেখতে পাবো যে এটা আমাদের, দেখবেন আমরা এখান থেকে প্রিভিউ দিই, আমরা অ্যাড টু কার্ট করে দেখতে পাবো যে এটা নাম্বার। আমরা এটা একটা পেজ, সেজন্য একবার আসছে, প্রোডাক্টটা ভিউ করলাম, পেজ ভিউ দুইবার এবং ভিউ আইটেম একবার হবে, ভিউ আইটেম একবার, পেজ ভিউ দুইবার। হ্যাঁ, এখানে দেখেন আমরা 4বারই পেজ ভিউ, 4টা প্রোডাক্টই অ্যাড করব কার্টে। আমাদের ইভেন্ট ডাটা লেয়ারে পুশ হয়েছে, অ্যাড টু কার্ট, আমি এখানে গেলাম, আমরা এটা একটা ফাইল হয়েছে ওটা ওপেন করি, এখানে যাই, দেখেন এই যে প্রাইসটা এখন নাম্বার চলে আসছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা এই যে প্রোডাক্ট গুলা কার্টে অ্যাড করলাম, সেটা আমরা ভিউ কার্টে একটু যাই।
আমাদের ভিউ কার্ট ইভেন্টটা যে লেভেলে ফায়ার হচ্ছে, সেটা হলো যে আমাদের ইভেন্টটা যেখানে আসছে সেখানে আমাদের ফায়ার হচ্ছে। অথবা আপনি সামারিতে থাকা অবস্থায় ভিউ কার্ড ট্যাগটাতে ক্লিক করলে এখানে দেখাবে কোথায় আপনার ট্যাগটা ফায়ার হয়েছে। 35 নম্বর ইভেন্টটা ভিউ কার্ড হিসেবে ধরতেছে ওরা। এই যে 35 নম্বর ইভেন্ট, ভিউ কার্ডে ক্লিক করেন, এখানে ফায়ার হয়েছে। এখানে দেখেন, ভিউ কার্ডে দেখেন এখন ক্লিক করতেছে, কাজ করতেছে না। এটা জিটিএম এর একটা বাগ। তাহলে এটা থেকে আপনি কেমনে মুক্তি পাবেন? যখন কাজ না করবে তখন অন্য আরেকটা ইভেন্টে ক্লিক করবেন, ক্লিক করে আবার ব্যাক আসবেন, এসে ক্লিক করবেন, দেখেন এটা কাজ করতেছে। তো এখানে আমাদের ভিউ কার্টে প্রোডাক্ট কয়টা আছে? এই যে 8টা আছে। দেখেন আমাদের 8টা প্রোডাক্টই যাচ্ছে, প্রাইসও ঠিক মতো যাচ্ছে। 8 × 35, 3 × 24, 3 × 5, সরি 5 × 40, এভাবে করলে আপনি দেখবেন যে আপনার প্রোডাক্ট ভ্যালু 280 আসবে। তারপরে আমাদের কি ইভেন প্রসিড টু চেক আউট করলাম আমরা, যেটা আমরা বিগিন চেক আউট নামে ট্যাগ ক্রিয়েট করছিলাম। আমরা সামারিতে গেলে আমরা দেখতে পাবো এই যে বিগিন চেক আউট নামে ট্যাগটা ফায়ার করছে। সেটা কোথায় ফায়ার করছে? 42 নম্বর ইভেন্ট, এটাতে ক্লিক করলে যেতে পারবেন। আসছে ভ্যালু, আপনি দেখেন সবকিছু এখানে সুন্দর মতো হচ্ছে, এবং ই টু সেন্ড হচ্ছে আপনার যা যা ভ্যালু এবং আইটেম সবকিছু সহ এখানে ডেটা পাস করছে। তারপরে আমরা যদি ইউজার ইনফরমেশন দেওয়ার পর আমরা প্লেস অর্ডার করি, আমাদের পারচেস ইভেন্টের ট্যাগটা ফায়ার করবে উইথ রিলেভেন্ট ভ্যালু বা পেলোড। আমরা এখানে যদি যাই, সামারিতে গেলে দেখতে পাবো আমাদের এই যে পারচেস ভার্সন 2 উইথ রিলেভেন্ট বা রিলেটেড ভ্যালুস, যেটা আমরা পেলোড বলতেছি বা প্যারামিটার গুলো আলাদা করে বলতেছি। সবকিছু আমাদের সুন্দর মতো, যেহেতু কুপনের ইন্টারেস্টিং আসছে এখানে। আমরা যদি একটু দেখি এখানে ক্লিক করে, ট্যাক্স এর ভ্যালু 0, শিপিং এর ভ্যালু 0, এবং কুপন ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং কেন, 0 কেন আসলো না? কুপনটা সাধারণত দেখা যায় যে আপনার কোনো ওয়ার্ড থাকে, ওয়ার্ড তো সাধারণত একটা স্ট্রিং আকারে যায়, সেই জন্য ইন্টারেস্টিং। যেহেতু নাই সেজন্য এমটি। সুপার, আমাদের এই ছিল আজকে আলোচনা। কাস্টম ইভেন্টটা আমি চাই সকল প্ল্যাটফর্মের জন্য, যেহেতু কাস্টম ইভেন্ট সেম ভাবে করতে হয়, আমরা তখন জিএফও পাঠিয়ে দেখবো, আমরা অন্য মার্কেটিং প্ল্যাটফর্মও পাঠানো দেখবো। আজকে আমরা স্ট্যান্ডার্ড ইভেন্ট পর্যন্ত দেখতেছি। আর হলো গিয়ে ছোট্ট জিনিস আর একটা দেখবো আমরা জিএফও এর সাথে, সেটা হলো গিয়ে ধরেন যে একটা টার্ম আছে জিএফও এ যখন ডাটা পাঠাই, আমরা শুনি যে ক্রস ডোমেন ট্র্যাকিং। ক্রস ডোমেন ট্র্যাকিং মূলত মনে হয় কি, আপনারা দেখলেন যে এখানে আমরা 5টা থেকে 6টা ইভেন্ট ট্র্যাক করলাম। কি কি করলাম আমরা? পেজ ভিউ করলাম, এই যে পেজ ভিউ করলাম, ভিউ আইটেম করলাম, অ্যাড টু কার্ট করলাম, ইনিশিয়েট চেক আউট করলাম, পারচেস করলাম, আরো কিছু ইভেন্ট আছে। তো ধরেন একটা ইউজার সবগুলো ইভেন্ট একটা ডিভাইস থেকে করলেন। সে কিছু ইভেন্ট করলো হলো মোবাইল থেকে, কিছু, সরি, হ্যাঁ, কিছু ইভেন্ট করলো মোবাইল থেকে, কিছু ওয়েবসাইট থেকে করলো। আবার অনেক সময় দেখা যায় যে আপনার ওয়েবসাইটের এই সবগুলা ইভেন্ট বা এই কাস্টমার জার্নিটা একটা ওয়েবসাইটে হয়, সাবডোমেইন থাকে। তো সাবডোমেইনে যখন থাকে, তখন আপনার ধরেন আপনার এই যে অর্গানিক ডট কনসেপ্ট প্রপার্টি ডট কম, এখানে আপনার পেজ ভিউ হচ্ছে, তারপর ভিউ আইটেম হচ্ছে, অ্যাড টু কার্ট হচ্ছে, তারপরে হলো গিয়ে বিগিন চেকআউটে ক্লিক করলে দেখা যাচ্ছে সে অন্য আরেকটা সাবডোমেইন নিয়ে গেছে। সাবডোমেইনে যাওয়ার পর আপনার ওই যে সেম প্রপার্টিতেই আপনার ওই সাবডোমেইনটাও কানেক্ট করা। আপনি যখন অর্গানিক ডট কনসেপ্ট প্রপার্টি ডট কম এই ওয়েবসাইটের একটা বাটনে ক্লিক করে আপনার অন্য একটা সাবডোমেইনে আপনি যাচ্ছেন, তখন কিন্তু গিয়ে আপনার ক্লায়েন্ট আইডিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বা জিএফ4 এর একটা কুকি আছে, আমরা যদি এখানে যাই, আমরা একটু দেখি, আমরা একটু অ্যাপ্লিকেশনে যাই, গিয়ে আমরা কুকিতে যাব। আমার ওয়েবসাইটটা সিলেক্ট করলে এখানে দেখেন এই যে জিএ কুকি আছে। এই জিএ যে কুকিটা আছে, এই কুকিটা প্রত্যেকটা ভিজিটরের জন্য ইউনিক একটা আইডি হয়। আপনি যখন এই ওয়েবসাইটে থাকেন, অর্গানিক ডট কনসেপ্ট ডট কম, এখানে কুকির ভ্যালু এক থাকবে,
আপনি যখন সাবডোমেনে যাবেন তখন কুকির ভ্যালু আরেক রকম থাকবে। তো ব্যাপারটা হচ্ছে কি, আবার জিএফও কিন্তু আইডেন্টিফাই করে এই কুকি দিয়েই যে এই ইউজারটা কি আমার ওয়েবসাইটে প্রথম আসছে না এর আগেও আসছে। তো আপনি যদি জিএফওর কে বোঝাইতে চান যে না ভাই, সেম ইউজারই আমার এই অর্গানিক ডট কনসেপ্ট প্রপার্টি ডট কমে কিছু ইভেন্ট এখানে করতেছে এবং বাকি ইভেন্ট গুলো আমার সাবডোমেনে গিয়ে করতেছে, তখন আপনাকে ক্রস ডোমেন ট্র্যাকিং করে দিতে হবে। এতে করে জিএফওর মাল্টিপল ইউজার কাউন্ট করবেন। সে তখন বুঝতে পারবে যে ও আচ্ছা, সেম ইউজারই এই ওয়েবসাইটে কিছু ইভেন্ট করছে আর বাকিগুলা সাবডোমেনে গিয়ে করতেছে। তো এই মেকানিজমটা ইন্টারনালি কিভাবে হয়, যখন আপনি ক্রস ডোমেন কনফিগার করে দেন, তখন হয় কি, ওই যে বাটনে ক্লিক করার সাথে সাথে ইউআরএল এর সাথে এই যে জিএ কুকিটা পাস করে যায়, এবং ওই সাবডোমেনে যাওয়ার পরে কুকির মধ্যে আপনার এই কুকির ভ্যালুটাও থাকে। সেটা দিয়ে জিএফওর আইডেন্টিফাই করতে পারে যে ও আচ্ছা, এই ক্লায়েন্ট তো তাইলে বা এই ভিজিটর তো অর্গানিক ডট কনসেপ্টরি ডট কম ছিল, সে বাকি কাজগুলো এসে সাবডোমেনেও করতেছে। তো সেইটা করতে হলে আপনাকে কি করতে হবে ভাই, আপনি দেখেন আমরা যে ইভেন্ট গুলা করছিলাম এগুলা সবগুলা আসছে, পারচেজ পর্যন্ত আসছে এবং ভ্যালু সহ সবকিছু আসছে। এবং এখানে মাঝখান দিয়ে আমি ছোট্ট ইনফরমেশনটা দিতেছি, আমি যাচ্ছি আপনি কিভাবে ক্লোজ ডোমেন কনফিগার করবেন, ট্রানজেকশন আইডি, ভ্যালু টেলু সবকিছুই পাইছে, হ্যাঁ। এখন আসি ক্লোজ ডোমেন ট্র্যাকিংটা কিভাবে করবেন। আপনি অ্যাডমিনে যাবেন, ডেটা স্ট্রিমে যাবেন, গিয়ে আপনি এখানে ক্লিক করবেন, করে আপনি কনফিগার ট্যাগ সেটিং এ যাবেন। সরি, সময় নেবেন। কনফিগার ইউর ডোমেইনস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনি দেখেন ওরা অলরেডি সাজেশন পাঠাইতেছে যে এটা কি তোমার ক্রস ডোমেন কিনা। যদি এরকম আগে থেকে সাজেশন চলে আসে তখন আপনি অ্যাকসেপ্ট দিলে হবে। তো দেখেন ওরা কিভাবে কনফিগার করছে, যে এক্সাক্ট ম্যাচেস কনসেপ্ট প্রপার্টি ডট কম যদি হয় তাহলে তুমি এটাকে আমার ক্রস ডোমেন হিসেবে কনসিডার করবা। যদি ওরা সাজেশনে না পাঠায় তখন আপনি এখানে ওই যে আমরা এক্সট্রা করে কন্ডিশন সেট করছি আগে, যখন ফেসবুকে ইভেন্ট পাঠাইছিলাম, আপনার মনে আছে কিনা, আমরা সামনেও দেখবো। এই যে কন্টেইনস, বিগিনস উইথ, এন্ডস উইথ, এক্সাক্ট ম্যাচেস এন্ড ম্যাচ রিজেক্টস, যে মাল্টিপল হইলেও আপনার তখন আপনি একসাথে পাইপ দিয়ে 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 করে ফেলতে পারবেন আর কি। ধরেন কন্টেইনস, আপনার ডোমেনের নাম ধরেন যে আপনার সাব ডোমেনের নাম হলো অর্গানিক না, সাব ডোমেনের নাম ধরেন যে বিবিসি ডট কনসেপ্ট ডট কম, তখন আপনি ওটা বলে দিবেন যে কন্টেন্টস বিবিসি ডট কনসেপ্ট প্রপার্টি ডট কম, মানে আচ্ছা আমি কপি করে দেখুন, কনসেপ্ট প্রপার্টি ডট কম ওরা বলে দিলেন যে যদি কোনো ইউআরএল আসে এরকম যেটাতে কন্টেন্ট করে বিবিসি ডট কনসেপ্ট প্রপার্টি ডট কম, সেটা আমার সাবডোমেন হিসেবে কনফিগার করবা এবং এটা ক্রস ডোমেন হিসেবে তুমি ধরে নিবে, দিয়ে আপনি সেভ করে দিলেই কাজ শেষ। এটুকুই হলো সাবডোমেন, সরি, ক্রস ডোমেন কনফিগারেশন। নামটা শুনতে অনেক ফেন্সি এবং সফিস্টিকেটেড মনে হয়, মনে হয় যে এটা কনফিগারেশন মনে হয় অনেক কঠিন কিছু। আসলে কঠিন কিছু না, এটা খুবই সহজ জিনিস। বাট এটা ওইভাবে করে অনেক জায়গায় দেখানো হয় না, যার কারণে মনে হয় আমাদের কাছে কঠিন, বাট জিনিসটা কিন্তু খুবই ইফেক্টিভ এবং খুবই প্রয়োজনীয়। এটুকুই ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই। সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে থাকার জন্য। প্রশ্ন থাকলে করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে এই পর্যন্ত।